আচ্ছা, তো আজকে বলেছিলাম আমরা ইন্ডিয়ান ইকোনমির ওপরে কিছু এমসিকিউ ডিসকাস করব। তো যাই হোক, এখানে যতগুলো যেটা যেটা পারবে তোমরা বলছো, বাকি আমি এক্সপ্লেন করে দেবো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি ভারতের দরিদ্র রেখা ঠিক করে? আমাদের যে পভার্টি লাইন, দারিদ্র রেখা বা পভার্টি লাইন, এটা কে ডিসাইড করে বা কোন সংস্থা ডিসাইড করে ভারতের দারিদ্র রেখা বা পভার্টি লাইন? পভার্টি লাইন বোঝো তো, না বোঝো না? নীতি আয়োগ। আচ্ছা, পভার্টি লাইন বোঝো তো, সেটা আগে জিজ্ঞেস করছি। দারিদ্র্য সীমারেখা। দারিদ্র রেখা মানে যার নিচে যদি কেউ থাকে তাহলে তারা হয়ে যাবে বিপিএল, মানে বিলো পভার্টি লেভেল। যারা এর উপরে থাকবে তাদেরকে বলা হবে এপিএল, অ্যাবাভ পভার্টি লেভেল। আমি কিছুদিন আগেই তোমাদের এই মানে পভার্টির উপরে একটা ক্লাস নিয়েছিলাম, তো সেখানে আমি এগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম, পভার্টির কথা। ওকে, তো কি হবে অ্যান্সার? ভীষণ সিম্পলি, চারটে অপশনের মধ্যে আমাদের নীতি আয়োগ হবে। আর তো কিছু হওয়ার কোনো চান্স নেই, কারণ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, এবার নীতি আয়োগ বলতে কি বলবে না আমরা তো স্যার জানি। যদি অপশন না থাকতো তাহলে কি উত্তর দিতে, দেখি মনে আছে নাকি? মনে নেই? বলেছিলাম, মনে নেই? এনএসএসও বলেছিলাম, মনে পড়ছে? স্যার, এনএসএসও, যে যারা এটা এনএসএসও করে থাকে, তাই না? তো এই এনএসএসও যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, তারা জেনারেলি আমাদের এই দারিদ্র রেখা পরিমাপ করে। তো এই এনএসএসও, সিএসও বলছিলাম, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এগুলোর কথা বলেছিলাম। এরা কি করে, আমাদের সমস্ত রকমের ডেটা কালেক্ট করে এবং এটা আমাদের নীতি আয়োগের কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ এনএসএসও বা সিএসও এগুলো সব কিন্তু নীতি আয়োগের আন্ডারে কাজ করে থাকে। সেই কারণে নীতি আয়োগ আমাদের অ্যান্সার হবে। ওকে, তো যাই হোক, নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল মনে আছে তো? 2015। 2015 ফার্স্ট জুলাই, ফার্স্ট জানুয়ারি। 2015-তে আমাদের নরেন্দ্র মোদী পরিকল্পনা কমিশনটা বন্ধ করে নীতি আয়োগ চালু করেছে। ওকে, আচ্ছা, নিচের কোনটি ভারতের বৃহত্তম গ্রামীণ সংস্থান কর্মসূচি? ভারতের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি কোনটা? পারা উচিত। অপশন এ। অপশন এ ঠিক বলছে না ভুল বলছে? 100 দিনের কাজই তো ওটা। সেটাই তো বলতে হবে, বাকিরা উত্তর করো। না করার কিছু, যেটা মনরেগা, যেটাকে আমার মনরেগা বা মাগনেরা যা উচ্চারণ করবে অসুবিধা নেই। পুরো নাম কি জানো? স্যার, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি ভেরি গুড, ভেরি গুড প্রোগ্রাম। প্রোগ্রাম, ঠিক আছে। তো যাই হোক, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, যাই হোক, গ্যারেন্টি অ্যাসিওরেন্স যা বলা হয়, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এটা আমাদের শুধুমাত্র ভারতের নয়, ঠিক আছে, মনে রাখবে। এই যে কর্মসূচিটা শুধুমাত্র ভারতের নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড এরও সব থেকে বড় কর্মসূচি, ঠিক আছে। ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড এরও সবচেয়ে বড় কর্মসূচি। আর এটা বেসিক্যালি গভর্নমেন্টের, কংগ্রেস সরকারের যে এতদিন সরকারের ক্ষমতায় থাকার একটা বড় কারণ হচ্ছে এই কর্মসূচিটা, ঠিক আছে। এই কারণে এতদিন মানে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, ঠিক আছে। তো যাই হোক, একটা জিনিস যে বেশি দিন একদম চলতে পারে না, সেটা আবার প্রমাণিত হয় বারবার। আচ্ছা, লরেঞ্জ কার্ভ কি প্রদর্শন করে? লরেঞ্জ কার্ভ বলতে পারবে? লরেঞ্জ কার্ভ, আয় বন্টন। আয় বন্টন, ঠিক আছে। লরেঞ্জ কার্ভ আমাদের যে বন্টন করে আয় বন্টন, এটা কি রকম? লরেঞ্জ কার্ভটা স্পেসিফিক্যালি আমি একটু বোঝাচ্ছি, খুব বেশি বোঝার দরকার নেই। আমি যদি একটা গ্রাফ বলি, সেই গ্রাফের ক্ষেত্রে যে কিছু কিছু মানুষের আয় হয়তো এখানে আছে, কিছু কিছু মানুষের আয় এরকম আছে, আয় ডেটা হিসেবে আমি যদি বলতে থাকি, তাহলে কি হয়, এদের মাঝখান দিয়ে একটা কার্ভ এরকম ভাবে ড্র করা হয়, ঠিক আছে। তো সেটা বাঁকাও হতে পারে, এরকম হতে পারে, সেটা ডিপেন্ড করছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই ধরনের কার্ভটাকে বলা হয় লরেঞ্জ কার্ভ, ঠিক আছে। এর আঁকার পেছনে অনেক থিওরি আছে, সেগুলো জানার প্রয়োজন নেই। তো এই লরেঞ্জ কার্ভটা এক ধরনের যে আমাদের যে পভার্টি লাইনের কার্ভের মতো লরেঞ্জ কার্ভ। তো এর উপরে যারা আছে তাদেরকে এপিএল বলা হবে, যারা নিচে আছে
তারা বেসিক্যালি বিপিএল এর মধ্যে। তো লরেন্স কার্ভ এক ধরনের আমাদের যে পভার্টি লাইনের মতো কাজ। তো এটা বেসিক্যালি মেনশন করে আয় বন্টন। মানে যারা এর উপরে আছে তাদের আয় বেশি, আর যারা এর নিচে আছে তাদের আয় কম। এইভাবে স্পেসিফিক্যালি থাকে, ঠিক আছে? লরেন্স কার্ভ। খুব বেশি ডিটেলসে জানার প্রয়োজন নেই। এটা বেসিক্যালি আমাদের আয় আর সম্পদের মধ্যে, মনে রাখো এটা শুধু একটু লিখে রাখো, এটা হচ্ছে আয় ও সম্পদের মধ্যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ঠিক আছে? যেমন গ্রাফিক্যাল মানে আমরা যদি এটাকে এদিকে আয় ভাবি আর সে এদিকটা যদি সম্পদ ভাবি, যেমন ভর বেগ আর সময় যেরকম করি সেভাবে গ্রাফিক্যালি প্লট করলে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের হয় সেটাকে বেসিক্যালি লরেঞ্জ কার্ভ বলা হয়। এগুলো সে মাইক্রো ইকোনমিক্স এর বিষয়বস্তু। তো এবার আমাদের তো মাইক্রো ইকোনমিক্স এর কোশ্চেন থাকে না, তো যাই হোক কিছু একটা এরকম দু একটা দিতে পারে, তো এটা একটা কোশ্চেন এই কারণে। আচ্ছা, ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব নিচের কোনটির অবদান দ্বারা নির্দেশিত হয়? অর্থনীতিতে কৃষির গুরুত্ব বলো, বলা উচিত। উপরের সবগুলি। উপরের সবগুলোই। উপরের সবগুলো। বাকিরা কি বলছো? চুপচাপ কেন? বলতে হবে, উত্তর ভুল হোক ঠিক হোক বলো, না বললে আলোচনা কি করে হবে? আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে কোনগুলোর গুরুত্ব আছে দেখো, জাতীয় আয় অবশ্যই গুরুত্ব আছে, ন্যাশনাল ইনকাম, এমপ্লয়মেন্ট গুরুত্ব আছে, শিল্পের উন্নয়ন অবশ্যই, আন্তর্জাতিক বাণিজ্য অবশ্যই, তার মানে খাদ্যশস্যের সরবরাহ অবশ্যই, তার মানে এক কথায় আমরা বলতে পারি উপরের সবগুলো। ঠিক আছে? আমাদের কৃষির ক্ষেত্রে আমাদের যে অবদান সবগুলোই আমাদের প্রয়োজন, কারণ খাদ্যশস্য যদি সরবরাহ না হয়, ওই যে আমরা শ্যাম মানেকশ বলার সময় বলেছিলাম, আমাদের খাদ্যশস্য যদি সরবরাহ না হয়, একটা জায়গায় এক্সেস উৎপাদন হয় বা সেইগুলো যদি সরবরাহ না হয় সেগুলো পচে যাবে, সবাই পাবে না। শিল্পের উন্নয়ন না হলে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা উন্নতি হবে না। বাণিজ্যটাও প্রয়োজন, আন্তর্জাতিক বাণিজ্য, কারণ আমরা অনেক কিছু এক্সেস আমরা হচ্ছে বিদেশে না করলে সেগুলো মানে ইনকামের জায়গা হবে না। কর্মসংস্থান দরকার, জাতীয় আয় দরকার, অবশ্যই সবগুলোই আমাদের হবে। নেক্সট, নিচের বিবৃতিটি বিবেচনা করতে বলছে। কিরকম বলছে যে ভারত সরকার এক বছরে গম, চাল এবং আখের ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করে। ঠিক আছে? বছরে একটা কত টাকার নিচে বিক্রি করা যাবে না, এমএসপি যেটা, যাই হোক। তো সাধারণ ধানের ন্যূনতম সমর্থন মূল্য গ্রেড এ ধানের চেয়ে বেশি। মানে গ্রেড এ বলতে দু রকম টাইপের ধানের এক ধরনের সমর্থন মূল্য, সেটা গ্রেড এর চেয়ে মানে গ্রেড এর ধানের চেয়ে তার ন্যূনতম মূল্য, মানে এক ধরনের ধানের মূল্য ন্যূনতম মূল্যের চেয়ে বেশি হয়ে গেছে। তো এখানে কোন বক্তব্যটা সঠিক? তোমাদের কি মনে হয়? দুটোই ঠিক, একটা ঠিক, দুটো ঠিক, না একটা ঠিক, ১ নাম্বার না ২ নাম্বার, না উভয়, না কোনটাই না? কি মনে হচ্ছে? কোশ্চেন যদি বুঝতে না পারো বলবে, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, ২ নম্বরটা তো ঠিক মনে ২ হচ্ছে। নম্বরটা হ্যাঁ, আবার ২ বলুন। নম্বরটা একটু কনফিউশন হচ্ছে। ২ নাম্বারটা কনফিউজ হচ্ছে। ওকে, তার মানে আমি ২ নাম্বারটা বাদ দিলাম। ওকে, তাহলে এটা ভুল আছে। এটা তো স্বাভাবিক যে কোনো একটা ধানের মূল্য নিশ্চয়ই ন্যূনতম সমর্থন মূল্যের চেয়ে বেশি হতে পারে না, তাই না? তাহলে মানে যেকোনো একটা সাধারণ ধানের যে সমর্থন মূল্য গ্রেড এর ধানের চেয়ে বেশি হতে পারে না। কারণ আমরা যদি আজকে বলি একটা বাসমতি চাল যদি ভাবি, ধান হিসেবে না করে বাসমতি চাল যদি ভাবি, সেই চালের দাম তো অবশ্যই সাধারণ চালের থেকে বাসমতি চালের দাম তো বেশি হবেই। তো স্বাভাবিক কথা। নিশ্চয়ই একটা যে গ্রেড এ ধান সে নিশ্চয়ই এর থেকে বেশি হবে না। তো অবভিয়াসলি ২ নাম্বারটা ভুল। ১ নাম্বারটা কি ঠিক আছে না ভুল আছে? কি মনে হচ্ছে? ১ নম্বরটা ঠিক আছে। ১ নম্বরটা ভারত ঠিক সর আছে। ঠিক ১ আছে। বছরে ১ বছরে বলছে যে গম, চাল এবং আখের ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করে। কি মনে হচ্ছে? যখন বাজেট ওটা ঘোষণা করা হয় সময় তখন নিশ্চয়ই ওটাও মানে ধার্য করে দেয় যে মূল্য কত হওয়া উচিত। হুম, বলো। চাহিদা অনুযায়ী কি এটা বাড়া কম করতে পারে না আচ্ছা, দামটা? আচ্ছা, চাহিদা অনুযায়ী বলো, আর কিছু বলো। তারপরে আমি এক্সপ্লেন করছি। তাহলে কি হবে? তাহলে দেখো, একটা জিনিস মাথায় রাখবে
যে সব জিনিসের, ঠিক আছে, সব জিনিসের এমএসপি হয় না। গম, চাল, আখ সব জিনিসের সমর্থন মূল্য বা এমএসপি নির্ধারণ হয় না। এমএসপি নির্ধারণ হয় কিছু বেসিক জিনিসের। কিসের? আলুর হয়। বুঝতে পারলে? যেগুলো আমাদের জন্য প্রয়োজন। আলুর এমএসপি হয়, আমাদের চালের এমএসপি হয়, গমের এমএসপি হয়, আখের এমএসপি কোনোদিন হয় না। কি বললাম বোঝাতে পারলাম? যেগুলো রেশনে যেসব খাদ্য দেয়া হয় বা যে জিনিসগুলো দেয়া হয় সেগুলোর এমএসপি নির্ধারণ করা হয়, কিন্তু তার মানে এই নয় যে সব রকম চালের ক্ষেত্রে করা হবে। কি বলছি বোঝাতে পারলাম না পারিনি? যে ধানের যে চালের মূল্য এত টাকা হবে, সব চালের মূল্য নিশ্চয়ই সব চালের মূল্য কি করে? যে বাসমতি চালের মূল্য কত হবে সেটা কি গভর্নমেন্ট এমএসপি করবে? বা গমেরও তো অনেক ক্যাটাগরি আছে, সবের কি এমএসপি করবে? নিশ্চয়ই না। তাহলে গভর্নমেন্ট কোন ধরনের দ্রব্যের এমএসপি নির্ধারণ করে? যেগুলো সাধারণ ধান হয় বা সাধারণ গম হয় বা সাধারণ আলু হয়, সব ধরনের জিনিসের কিন্তু গভর্নমেন্ট করতে পারে না। বোঝাতে পারলাম কি পারলাম না বল? হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি? ওকে, তার মানে উত্তর কি হবে আমাদের? কোনোটাই নয়। দুটোই ভুল হবে। মনে থাকবে কথাটা? মনে থাকবে প্রত্যেকে? অপশন ডি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই জন্য বললাম ভুল বলো না, ভুল বললে কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার। ভুল বলবে কিন্তু সেখান থেকে শিখে নেবে যে কোনটা ঠিক। ওকে, এই জন্য অপশন ডি ভুল। যে ন্যূনতম যে সমর্থন মূল্য সেটা কিন্তু সব জিনিসের ক্ষেত্রে হয় না। গভর্নমেন্ট বেসিক জিনিসের উপরে নির্ধারণ করে, যাতে সেই জিনিসের সাধারণ মানুষ যে রেশনের চাল তার উপরে এমএসপি হয়। তার মানে এই নয় যে বাসমতি চালের উপরেও গভর্নমেন্ট এমএসপি লাগিয়ে দেবে, তাহলে তো দেখো কেউ ব্যবসা করতেই পারবে না। বাসমতি চাল উৎপাদন করতেই কত তোমার হচ্ছে খরচ লাগে, সেখানে যদি এমএসপি লাগায়, নিশ্চয়ই না। গভর্নমেন্ট যেটা রেশনের যে চাল দেবে, সাধারণ ধান যে দেবে বা সেই চাল দেবে, তার উপরে এমএসপি হয়ে যাবে। আশা করি বোঝা গেল। কারো যদি ডাউট থাকে অবশ্যই কাউন্টার করবে বা কথা বলবে, ঠিক আছে? ওকে, নেক্সট। ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? 1950। 1950। 1950। প্ল্যানিং কমিশন 50। গঠিত হয় 1950। ঠিক বললে? 50 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 1950। 1950 প্ল্যানিং কমিশন। প্রাইম মিনিস্টার কে জানি তো প্রথম এই সময়? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন। জওহরলাল নেহরু। ওকে, আচ্ছা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট কোনটি? আরবিআই অ্যাক্ট কোনটি? গভর্নমেন্ট Government অফ of ইন্ডিয়া India 1935। গভর্নমেন্ট ইন্ডিয়া। 1935। অপশন এ। অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে অপশন এ। আচ্ছা, স্যার অপশন বি হবে না 1934 এ? সেটাই তো আমি তো উত্তর বলিনি। তোমরা কেন কেন অপশন এর দিকে যাচ্ছ? বলেই তো ছিলাম যে হিল্টন ইয়ং কমিটির সুপারিশে 1934 সালে আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে আরবিআই গঠিত হয়েছিল। মনে কি পড়ে না? আরবিআই গঠিত হয়েছিল 1935-এ কোন অ্যাক্টের আন্ডারে? আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারেই তো হয়েছিল নাকি? মনে কি পড়ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কেন বলছো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে ফেডারেল গভর্নমেন্ট গঠিত হয়েছিল, ফেডারেল সরকার, প্রাদেশিক স্বায়ত্ত শাসন। আরবিআই অ্যাক্ট 1934 মনে পড়ছে এবার? হ্যাঁ স্যার। তাহলে কি বললে হবে বাবা? ওকে। অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি পেলে কোন বিবৃতিটি সত্য নয়? আমাদের ট্যাক্স মানে আমাদের সুদের হার বৃদ্ধি পেয়েছে, তাহলে কোন বক্তব্যটা সঠিক নয়? মূলধন রিটার্ন বৃদ্ধি। মূলধন রিটার্ন বৃদ্ধি? ঋণ হ্রাস। মূলধনের রিটার্ন বৃদ্ধি কি মনে হচ্ছে? ঋণ হ্রাস হবে, এটা ভুল। ঋণ হাসি হবে। ঋণ হ্রাস। ঋণ হ্রাস হবে। আর কি বলছো? কি মনে হচ্ছে? সুদের হার বৃদ্ধি পেলে?
স্যার অপশন সি হবে। অপশন সি উৎপাদন খরচ বৃদ্ধি, কোনটা সত্য নয় বলেছে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, কোনটা সত্য নয় বলেছে। দেখো কোনটা কোনটা তাহলে ঠিক বলো, কোনটা হবে। সঞ্চয় বৃদ্ধি, এটা সত্য নয়। সঞ্চয় বৃদ্ধি হবে। সত্য, সঞ্চয় বৃদ্ধি তো হবে, এটা সত্য, এটা হবে। এটা হবে। আর ইন্টারেস্টের হার মূলধন বাড়লে আর রিটার্ন কি, বৃদ্ধি তো হবে। মূলধন রিটার্ন বৃদ্ধি হবে। আচ্ছা, আর কি বলছো? মূলধন রিটার্ন বৃদ্ধি বলছো, এটা হবে। মূলধন বলতে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট, সেটা তোমার সুদের হার। সাপোজ ধরো আমি যেটা বললাম, এই মূলধন বলতে কোন জিনিসটাকে বলা হচ্ছে, তুমি একটা জায়গায় এফডি রেখেছো, ঠিক আছে, কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছো 5,000 টাকা বা 5 লাখ টাকা, ঠিক আছে। তো তোমার যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তো তোমার এফডির ইন্টারেস্ট রেটও কি বেড়ে যাবে না? সেটাকে আবার তুমি যখন রিইনভেস্ট করবে সেটা বাড়বে। জিনিসটা বোঝো, রিইনভেস্ট করলে বাড়বে। রিইনভেস্ট যদি পুনরায় তুমি মূলধনটাকে ইনভেস্ট করো, সেখানে বাড়বে। সুদের হার যদি বৃদ্ধি পায়, তুমি ভাবো তুমি একটা জায়গা থেকে বা যেখান থেকেই তুমি টাকা নিতে চাও, ইন্টারেস্ট রেট, তাহলে তোমার উৎপাদন খরচ তো বাড়বে। কেন বাড়বে? তোমার যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তুমি একটা জায়গা থেকে টাকা নিতে গেলে, তাহলে তোমার কিনতে খরচা বেশি পড়বে। সুদের হার বৃদ্ধি পেলে দেখো তোমার ঋণের পরিমাণ হ্রাসও তো হবে। তুমি যে কোনো জায়গায় সুদের হার বৃদ্ধি, তাহলে ঋণ তোমাকে তো কম হবে, ঋণের পরিমাণ সেটা তো হ্রাস হবে। কিন্তু কোনটা সত্য না, তোমার মূলধন রিটার্ন কি বৃদ্ধি পাবে? মূলধন রিটার্ন কিন্তু বৃদ্ধি পাবে না। তোমার যদি সুদের হার বৃদ্ধি পায়, তোমার ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট, কোন একটা জায়গার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তাহলে তুমি যতক্ষণ না সেই মূলধনটাকে আবার পুনরায় ইনভেস্ট করছো, মূলধন মানে এই নয় যে আমি টাকাটা রেখে দিয়েছি, মূলধন মানে এই বা ক্যাপিটাল, সেই কথাটাকেই বলা হচ্ছে যেখানে তুমি সেই টাকাটা তোমার কাছে প্রেজেন্টলি আছে, তার যেটা তুমি অলরেডি কোন একটা জায়গায় রেখে দিয়েছো, সেই কথা বলা হচ্ছে। ইনভেস্টমেন্ট করলে তারপর সেটা হবে। তোমার সুদের হার বৃদ্ধি হলে মূলধন রিটার্ন বৃদ্ধি কিন্তু বাড়বে না, তুমি যে পরিমাণ পেতে সেটাই পাবে, কারণ তুমি যখন ইনভেস্ট করছো 5%, তো সেই তোমার মূলধন 5%ই হবে। বুঝতে পারলাম না পারিনি বলো? আচ্ছা, মাথায় ঢুকেছে? আচ্ছা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটা আমাদের স্কিল ইন্ডিয়া বলা হয়ে থাকে, কৌশল বিকাশ যোজনা, ঠিক আছে, এটা কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত? PMKVY। কি দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা। অপশন ডি হবে না, স্কিল ইন্ডিয়া। তাহলে আমাদের PMKVY স্কিল ইন্ডিয়া লিমিটেড থেকেই তো হয় না। দক্ষতা উন্নয়ন স্কিল ইন্ডিয়া মানে কি? দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা, যারা ভারতে স্কিল করে। এই যে সেই সময় আমাদের যখন গভর্নমেন্ট এগুলো করেছে, এগুলো প্রেজেন্ট তোমার হচ্ছে 2016 টিকে হয়েছিল, 2016, ঠিক আছে, 2016-তে হয়েছিল। সেই সময় ব্যাংকিং, রিটেল সব জায়গাতে তোমার ফ্রিতে, এবং গভর্নমেন্ট তার সাথে সাথে পয়সাও দিত। তুমি ট্রেডিং করলে গভর্নমেন্ট তোমাকে পয়সাও দিত। ওকে, সেটা আমাদের দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রক দ্বারা বাস্তবায়িত। গভর্নমেন্টের এটা সেই সময় বড় ইনিশিয়েটিভ ছিল। আচ্ছা, কোনটি একটি গোল্ড কলার জবের উদাহরণ? কি হবে গোল্ড কলার জব? গোল্ড গোল্ড কলার কলার জব বলতে সবগুলো? আচ্ছা, আর কি মনে হচ্ছে? সি, অপশন সি। অপশন সি। আর স্যার অপশন ই। গোল্ড কলার মানেটা কি? গোল্ড কালার মানে সোনালী কালার, সোনালী কলার জব। গোল্ড মানে সোনালী। স্যার গোল্ড কলার মানে তো যারা রিসার্চ করে তারা পড়ে ওটা। কি হবে বলো? যেমন হোয়াইট কলার জব হয়, ব্লু কলার জব হয়, সেরকম গোল্ড কলার জব কোন ধরনের রেখে গোল্ড কলার? ম্যানেজার। না, গোল্ড কলার জব তাদেরকেই বলা হয় যারা তাদের পেশায় অত্যন্ত দক্ষ হয়। ঠিক আছে, অত্যন্ত দক্ষ যারা রয়েছে, ঠিক আছে, তাদের বলা হয় গোল্ড কলার জব। যাদের এক্সাম্পল হয়, নাম্বার 1 অ্যাকাউন্টেন্ট, এখানের মধ্যে অপশন হবে চার্টার অ্যাকাউন্টেন্ট,
এছাড়া আর কি কি হতে পারে? যে সার্জন হয়, ডাক্তারের যে সার্জন হয়, ডাক্তার মানে যে তোমার অপারেশন করে সার্জন, সে হয়। যে লয়ার হয়, আইনজীবী, ঠিক আছে? মানে যারা তাদের কাজে অত্যন্ত দক্ষ ব্যক্তি হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে তার কাজটা খুব ভালো করে জানে। সার্জন যে হয়, ডক্টর মানে ডাক্তারের যে অপারেশন করে সার্জন, সে হয়। আইনজীবী হয়, এরা হয় গোল্ড কলার জব। যে ম্যানেজার হয়, সে তার কাজে দক্ষ হয়। ম্যানেজার কি কাজে দক্ষ হয়? জিনিসটা বোঝো। অত্যন্ত দক্ষ যারা, মানে তোমার কোনো পেশাতে তারা থাকে, তাদেরকে গোল্ড কলার জব বলে। কি বললাম, বোঝাতে পারলাম? অফিসের ক্লার্ক, সে কি কোনো কাজে দক্ষ হয়? ক্লার্কের কাজের ক্ষেত্রে কি কোনো দক্ষতা লাগে? নিজেই বলো না। না স্যার। ব্যাপারটা লাগে বোঝো। কি বলছো বলো, বলো বলো। টাইপিং দক্ষতা তো লাগে। বাবা, সে তো তোমাকে বলতেই পারে, সে চুরি করারও তো দক্ষতা লাগে। তাহলে সেগুলোকে কি তুমি কি দক্ষ বলবে? স্কিলড বলবে? স্কিল আলাদা জিনিস। সেটা তো টাইপিং দক্ষতা, সে তো অনেক কথা অনেক কিছু বলা হয়। যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, তো তুমি কি নিঃশ্বাস নিচ্ছ? ব্যাপারটা বলছো, তুমি কি নিঃশ্বাস নিচ্ছ না নিঃশ্বাস ছাড়ছো? স্যার সায়েন্টিস্ট নিঃশ্বাস তো ত্যাগ গোল্ড করছে। কলার যাবে না। না, সায়েন্টিস্ট গোল্ড কলার যাবে না। সায়েন্টিস্ট কি মানে দক্ষ বলছে, মানে সে তার সেই কাজটা সম্পর্কে সে ভালোভাবে সেটা করতে পারে। সায়েন্টিস্টটা করছে রিসার্চ। রিসার্চ কখনো না। চার্টার্ড অ্যাকাউন্ট কোনো রিসার্চ করে না, আইনজীবী কোনো রিসার্চ করে না। সে তার কাজটা খুব ভালোভাবে করতে চায়, অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে। আমরা যদি ড্রাইভার বলি, সে দক্ষ কোনো ড্রাইভার, ঠিক আছে? যদি বলি রাজধানীর ড্রাইভার, এটা কি ধরনের জব? সেটা হয়ে যাবে গোল্ড কলার জব। কারণ সে রাজধানী একটা খুব ইম্পর্টেন্ট ট্রেন এবং সেটা খুব স্পিডে চালাতে হয়। সেই জায়গায় পাইলট গোল্ড কলার জবের মধ্যে পড়বে। কি বলছি বোঝাতে পারছি কথাটা? মানে তাদের আচ্ছা, যে চালানোটা, হ্যাঁ, সেটা স্কিলের উপর ডিপেন্ড করছে। কিন্তু এয়ার হোস্টেস কিন্তু কখনো গোল্ড কলার জব হবে না। বোঝাতে পারলাম না পারিনি? এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার তো? মানে ব্লু কালার হোয়াইট কালারটা একটু বলেন। ব্লু কলার কি কি বলেছিলাম বলো তো? ব্লু কলার কারা হয়, হোয়াইট রেড কলার কলার হয় যারা প্রাইমারি সেক্টরে কাজ হার্ড করে। কাজ করে। যারা প্রাইমারি সেক্টরে কাজ করে তারা হচ্ছে রেড কলার হয়। রেড মানে কলার। যারা তো রেড কলার হয়। তারপর যারা হচ্ছে তোমার এই সার্ভিস সেকেন্ডারি সেক্টরে সেক্টরে কাজ কাজ করে, করে তারা ব্লু ব্লু কলার। কলার। হ্যাঁ। আর যারা টার্সিয়ারি সেক্টরে কাজ করে তারা হোয়াইট কলার। ডক্টর, টিচার এরা হচ্ছে হোয়াইট কলার। ডক্টর বললে তখন হোয়াইট কলার হয়ে যাবে। ডক্টর কিন্তু স্কিল নয়, সে করবে মানে সে তোমার হচ্ছে জানবে যে তোমার কি অসুবিধা হয়েছে, সে ডায়াগনোসিস করবে। কিন্তু সার্জন জানে তার কোথায় কাটতে হবে, কতটা কাটতে হবে। ওই জন্য ডাক্তারের সার্জন হচ্ছে গোল্ড কলার, কিন্তু প্লেন ডক্টর সে হোয়াইট কালার। বুঝাতে পারলাম আশা করি এবার? হ্যাঁ স্যার। 100% ক্লিয়ার? ওকে। স্যার এক্ষেত্রে কি পুলিশ যদি হয় সেটা কি ওই হোয়াইট কলারের মধ্যে পড়বে? কিন্তু হ্যাঁ যদি বাবা, ইন্টেলিজেন্সের যারা কাজ করে তারা কি গোল্ড কলারের মধ্যে পড়বে? না, পুলিশ কখনোই গোল্ড কলার জবের মধ্যে না, পড়বে না। পুলিশের এটা কথা ব্লু বলছি। ব্লু কালার হবে। হুম হুম। তুমি কি বলছো? তুমি যদি মানে যারা কে বলো, ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করে। না 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 না, সেটা গোল্ড কলার হবে না। তারা আচ্ছা। তারা কি মানে তুমি যদি এটা বলো যে স্নাইপার যারা হচ্ছে গুলি করে, স্নাইপার রাইফেলে যারা গুলি করে, মানে যারা নিজের কাজটা খুব ভালো করে, সেই কাজটার জন্য সে স্পেশালিস্ট। স্নাইপার রাইফেল মানে যারা স্নাইপার, বোঝো তো? ওই যে গুলি করে গ্যাস করে। হ্যাঁ স্যার, অনেক দূর থেকে লক্ষ্য করে গুলি করে। হ্যাঁ, তারা গোল্ড কলার বলতে পারো তাদেরকে। মানে তারা সেই কাজটার উপরে স্পেশালিস্ট। সেই কাজে স্পেশালিস্ট কাউকে হলে মানে সে সেই কাজটা দক্ষতার সাথে করতে পারে। ক্লিয়ার? এবার আশা করি বোঝা যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা। ওকে, নেক্সট কি বলছে, কে প্রথম ভারতে জাতীয় আয়ের পরিমাপ করেছিল? দাদাভাই নৌরোজি। দাদাভাই নওরোজি। তাহলে প্রথম আমাদের জাতীয় আয়ের পরিমাপ করেছিল দাদাভাই নৌরোজি। কত সালে মনে আছে? 1876। 1876। বইটা জানি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওয়েল অফ ট্রেন অফ ওয়েল থিওরি। 20 টাকা, ড্রেন অফ ওয়েলথ থিওরি। ঠিক আছে। আমাদের প্রবীণ নাগরিক বলা হয় গণপরিষদের আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণতম সদস্য। হি ওয়াজ আ পার্সি। এটা জানো তো? পার্সি ছিল, পার্সি ছিল, জানো তো?
না স্যার। জানতে না? না স্যার। ও বাবা, তিনি একজন পার্সি ছিলেন, পারসি। তাহলে আরো কয়েকজন পার্সির নাম বলতে পারবে? ইম্পর্টেন্ট পার্সি। হোমি ভাবা নাম শুনেছো? হোমি জাহাঙ্গীর হ্যাঁ ভাবা। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। তারপর আমাদের হচ্ছে স্যাম মানেকশ। ঠিক আছে, শ্যাম মানেকশ তিনিও পার্সি ছিলেন। এরকম প্রচুর এরকম ইন্ডিয়াতে এরকম রয়েছে যারা হচ্ছে স্কিল্ড পার্সিয়ান রয়েছে। ঠিক আছে, ওকে। তারপর আমাদের হচ্ছে কি বলে রতন জামশেদজি টাটাও প্রবাবলি হচ্ছে পার্সি ছিল। পার্সি প্রবাবলি, আমি শিওর নয়, এই দুটো আমি তোমাদের কনফার্ম বলতে পারি। জামশেদজি টাটাও প্রবাবলি পার্সি ছিল, আমি কনফার্ম বলতে পারছি না, বাট প্রবাবলি। ঠিক আছে, আচ্ছা, ভারতে প্রথম পোস্ট অফিস এটিএম কোন শহরে খোলা? চেন্নাই। প্রথম পোস্ট নিউ অফিস দিল্লি। এটিএম চেন্নাই। কত সালে হয়েছিল? চেন্নাই। চেন্নাই। কবে হয়েছিল পোস্ট অফিস এটিএম প্রথমবার? 2014। ঠিক আছে, 2014 সালে আমাদের তামিলনাড়ুর চেন্নাইতে প্রথম পোস্ট অফিস এটিএম করা হয়েছিল। আচ্ছা, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে সর্বপ্রথম অর্থনৈতিক সংস্কারের সূচনা করেন কে? নরসিমা রাও। নরসিম্মা রাও। ঠিক বললে না ভুল হলো? রাজীব গান্ধী? না স্যার, নরসিংহ রাও। 1991-তে করেছিল না? ভেরি গুড। 1991-এ 1991 সালে আমাদের যে নিউ ইকোনমিক পলিসি, তাই তো, নিউ ইকোনমিক পলিসি গ্রহণ হয়েছিল। তো তার মাধ্যমে আমাদের এটা হয়েছিল এলপিজি, মনে আছে তো? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি। প্রাইম মিনিস্টার ইম্পর্টেন্ট, সরি প্রাইম মিনিস্টার না, ফাইন্যান্স মিনিস্টার। পিএম তো নরসিম্মা রাও, মনমোহন সিং। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, ফাইন্যান্স মিনিস্টার তখন আমাদের মনমোহন সিং ছিল। ওপেন মার্কেট অপারেশন দ্বারা আরবিআই কি কেনাকাটা করে? বলেছিলাম, দেখি, ওপেন মার্কেট অপারেশন দ্বারা আরবিআই কি কেনাকাটা করে? ওএমও, সরকারি কি হবে? কি বলছো? বলো না, ভুল হোক না, আমি তো বলে দেবো। এটা সরকারি সিকিউরিটিজ। সরকারি সিকিউরিটিজই হবে, যেগুলোকে আমরা গভর্নমেন্ট বন্ড বলে থাকি, সরকারি বন্ড বলে থাকি। এটা আমি বুঝিয়েছিলাম। গভর্নমেন্ট যে বন্ড হয়, সরকারি বন্ড বা সিকিউরিটিজ যেগুলো থাকে, গভর্নমেন্ট কি করে, সেই সরকারি বন্ড গুলোকে বিক্রি করে। ফলে সবাই জানে যে গভর্নমেন্ট যদি কোনো একটা বন্ড দিয়ে 5 বছর বা 3 বছরের জন্য টাকা নেয়, তার জন্য এটাই একটা, মনে হয় টেন্ডার না? না বাবা, টেন্ডার আলাদা জিনিস। টেন্ডার আর বন্ডের মধ্যে কি পার্থক্য বুঝিয়ে দেবো? টেন্ডার আর বন্ডের হ্যাঁ পার্থক্য, স্যার। ওকে। কোশ্চেন করবে বাবা, সব সময় লিবার্টি রয়েছে যে টেন্ডার কি আর বন্ড। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি, খুব ভালো কোশ্চেন করবে, এরকম সবসময় করবে, কোশ্চেন করবে। দেখো, বন্ড আর টেন্ডারের মধ্যে কি পার্থক্য? দেখো, সাপোজ সরকারের এখন টাকার দরকার আছে, সরকারের এখন টাকার দরকার, হয়তো সবাই ধরো সরকারের অনেক টাকা দরকার, কিন্তু সরকার এই জন্য বললো যে আমি একটা 5 লাখ টাকার বন্ড আমি দিচ্ছি। 5 লাখ টাকার এই বন্ড যদি তোমরা আমার কাছ থেকে কেনো 5 বছরের জন্য, তাহলে আমি তোমাকে এর রেসপেক্টে 9% ইন্টারেস্ট দেবো। যে আছে, যে টাকা তুমি 5 লাখ টাকা দিলে, এর 9% ইন্টারেস্টে আমি তোমাকে রিটার্ন দেবো 5 বছর পর। ঠিক আছে, এবার এই টাইমে তুমি জানো, দেখো এরপরে এসে মোদী সরকার আসুক আর গদি সরকার আসুক, যেই আসুক, তোমাকে এই 9% ইন্টারেস্টে দিতে কিন্তু বাধ্য, কারণ গভর্নমেন্টের হয়ে এই বন্ডটা রাখছে কে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা তুমি চাইলে গভর্নমেন্টের আরবিআই ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তুমি আরবিআই ওয়েবসাইট থেকেও বন্ড কিনতে পারো। এটা সব থেকে সিকিউর জায়গা আমাদের ইনভেস্ট করার। ঠিক আছে, তো যাই হোক, সেটা আমরা আমরা এফডি তেই বেশি ইনভেস্ট করি। বন্ডের ব্যাপারটা মানুষ জানে না, সেই কারণে করে না, বাট বন্ড যে কোনো সময় সবসময় অ্যাভেলেবেল থাকে, হাই ইন্টারেস্ট রেটও ওখানে থাকে, কারণ অনেক নয়, ওই কিছু পার্সেন্টেজের পার্থক্য হয়।
তো যাই হোক, এই জায়গাটা হলো বন্ড। তাহলে তুমি 5 বছর পরে 5 ইয়ার পরে তুমি সেটা রিটার্ন পেয়ে যাবে বন্ডের ক্ষেত্রে। তার মানে তুমি সরকারের কাছে 5 বছরের জন্য তোমার টাকাটা সুরক্ষিত রাখলে। যেমন ব্যাংকে রাখলে সেটাকে এফডি বলা হয়, সরকারের কাছে আরবিআই এর কাছে রাখলে তখন সেটাকে বন্ড বলা হয়। এবার টেন্ডার কি? টেন্ডার হচ্ছে কোনো একটা কাজ, মানে সরকার চাইছে যে একটা রাস্তা তৈরি করবো, যে আমি একটা রাস্তা তৈরি করবো, 10 কিলোমিটার একটা রাস্তা তৈরি করবো। এবার সরকার তো নিজে এসে রাস্তা বানাবে না, তার জন্য সে কোম্পানিদেরকে ডাকবে। এ কোম্পানি বললো আমি বানাবো, বি বানালো আমি, সি বানাবো আমি, বলবো। তো সরকার বললো যে বাবু আমার রাস্তাটা এই ক্রাইটেরিয়ার হবে, এই মানে 2.5 মিটার 2.5 সেন্টিমিটার মোট মানে পুরু হতে হবে, 10 মানে হতে হবে। তো ক্রাইটেরিয়া দিয়ে দিল। তুমি বাবু কত টাকায় বানাবে সেটা আমাকে বলো, মুখে বললে হবে না। আমি তোমাদের একটা টাইম দিচ্ছি, সাপোজ ধরো 15 তারিখ বেলা 11টার মধ্যে, ঠিক আছে? তো আমাকে মানে খামের মধ্যে ভরে এই টাকা এটা দিয়ে দেবে, জানাবে। তো যে টাকায় বললে সেই টাকায় কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এর জন্য তোমার যদি বেশি খরচ হয় সেটা তোমার লস, কম হলে তোমার লস। তার মানে এখানে যে কোম্পানি সব থেকে কম টাকা কোট করবে সেই কোম্পানি সেই টেন্ডারটা পেয়ে যাবে। এবার দেখো, এ বললো যে না আমি 150 টাকায় বানিয়ে দেবো, কিন্তু তারপরে সে বললো না 150 টাকা হচ্ছে না, আমার 200 টাকা খরচ হচ্ছে, ব্যাস তার 50 টাকার ঘটি হারিয়ে গেল। আর বি কোম্পানি তার মানে একটু বেশি বাড়িয়ে বলবো, সে বললো আমি 300 টাকায় বানাবো, তো এই 150 টাকায় বলছিল এই টেন্ডারটা পেয়ে গেল। এটা হচ্ছে টেন্ডার, মানে এই কাজ করার অধিকারটাকে বলা হয় টেন্ডার। কি বললাম বোঝা গেল? এটা কাজটা হয়ে গেল, তারপরে আর গভর্নমেন্ট তোমাকে চেনে না। বুঝাতে পারলাম না বল? মানে এগুলো কোম্পানি টম্পানি করে না তো? কোম্পানি করে। বন্ড যেমন বন্ড যেমন যে কেউ কিনতে পারে, হ্যাঁ টেন্ডার টেন্ডার তুমি যদি চাও তুমিও করতে পারো। গভর্নমেন্ট রাস্তা তৈরি ছাড়া অনেক টেন্ডার আছে। বললে একটা পাবলিক টয়লেট বানাবে, কোন একটা রাস্তাতে একটা পাবলিক টয়লেটের টেন্ডার গভর্নমেন্ট বললো। তো তুমি তোমার ধরো আছে, তুমি তোমার তো মানে কি বলে হার্ডওয়্যারের ব্যবসা আছে। হার্ডওয়্যারের ব্যবসা বলতে ওই ইট বালি টালির ব্যবসা আছে। তো তুমি সেই টেন্ডারটা অ্যাপ্লাই করে দিলে, কোড করে দিলে আমি 50 টাকা দেবো। সেটা যে কেউ, মানে কোনো ব্যবসায়ী কি হতে হবে এরকম ব্যাপার নেই, তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি করে দিলে। তুমি সেই টাকা, এবার তোমার যদি টাকা কম হয় তুমি টেন্ডারটা পেয়ে গেলে, যেই পেয়ে গেলে তুমি বানিয়ে দিলে, ব্যাস গভর্নমেন্ট তোমাকে টাকা দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? তবে যদি তোমার বানিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, তাহলে কিন্তু তোমাকে গভর্নমেন্ট ধরবে। তুমি কি খারাপ মেটেরিয়াল মিশিয়েছো, ব্যাস তোমার উপরে এবার তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে। তোমাকে ঠিকঠাকই বানাতে হবে, কোয়ালিটি চব্য করলে। এবার দেখো এখানে হয় না কেন, টেন্ডার যারা নেয় তারা সরকারকে ঘুষ দিয়ে দেয়, ঠিক আছে? আমারই যাতে টেন্ডারটা হয়, ওটা ভিতরে ভিতরে চব্য হয়, সেগুলো অন্য কথা। বোঝাতে পারলাম না বল? ক্লিয়ার এবার? হ্যাঁ নেক্সট কি বলছে, ড্যাশ হলো একটি ভারতীয় সরকারি সঞ্চয় বন্ড, প্রাথমিকভাবে ভারতের ছোট সঞ্চয়, ভারতে যে ছোট সঞ্চয় হয় এবং আয়কর সঞ্চয় বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়। সরকারি বন্ড যেটা ভারতে প্রাথমিকভাবে ভারতে স্মল প্রভিডেন্ট ফান্ড। ইনভেস্টমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, ঠিক বলছো? বাকিরা কি বলছো? স্যার জাতীয় সঞ্চয়পত্র। এক্স্যাক্টলি, যেটা আমাদের এনপিএস, ন্যাশনাল সেভিংস পেনশন, পেনশন স্কিম। জাতীয় সঞ্চয়পত্র। প্রভিডেন্ট ফান্ড কি বাবা সরকারি সঞ্চয় বন্ড হয়? প্রভিডেন্ট ফান্ড যেটা পার্সোনাল হয়। তুমি পিএফ কিন্তু আয়কর সঞ্চয় বিনিয়োগের জন্য হয় না। পিএফ প্রভিডেন্ট ফান্ড, এটা তুমি রিটায়ার করার পরে এইখান থেকে তুমি খরচ করবে। এটা হচ্ছে এখন আমাদের এনপিএস আছে, ন্যাশনাল তোমার হচ্ছে পেনশন সেভিংস বলে একটা আছে। তুমি চাইলে পোস্ট অফিসে গিয়ে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারো, ঠিক আছে? 500 টাকা থেকে বছরে 500 টাকা থেকে তুমি বছরে কত 2 লাখ টাকা পর্যন্ত তুমি ওখানে জমা করতে পারো, ঠিক আছে? ইন্টারেস্ট তুমি ওখান থেকে যে কোনো টাকা, এটা করা আজকালকার দিনে সব থেকে ভালো। পোস্ট অফিসে করা যায়, ব্যাংকেও করা যায়, বাট পোস্ট অফিসে এনপিএস টা অনেক সুবিধা আর, ঠিক আছে? মানে ইন্টারেস্ট একটু বেশি থাকে পোস্ট অফিসের ক্ষেত্রে। আর জীবন বীমা পলিসিতে এলআইসি তোমার হচ্ছে এলআইসি নয়, তোমার এলআইসি বলো, এলআইসি আমরা ভালো বুঝি। আর এটা লং টার্ম গভর্নমেন্ট বন্ড, এগুলো নয়। এনপিএস টা হচ্ছে ছোট সঞ্চয়, কেউ হয়তো 500 টাকা ইনকাম করে, সে মাসে 500 টাকা করে বা বছরে 500 টাকা করে দিল, অসুবিধা নেই। ইনকাম ট্যাক্সের সেভিংস যেখানে আছে সেখানে জমা করলো, এবং এটা গভর্নমেন্টের সঞ্চয় বন্ড, এনপিএস অ্যাকাউন্ট, মানে গভর্নমেন্ট ওই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে। বলো বোঝাতে পারলাম প্রত্যেককে? কোশ্চেন থাকলে অবশ্যই বলবে।
কোনো ডাউট, কোনো কিছু? স্যার বলছি ওই বলো। আয়কর সঞ্চয় বিনিয়োগটা একবার বলুন না। আয়কর সঞ্চয় বিনিয়োগ বলতে তুমি এখানে তাহলে এটা একটু মানে এর ব্যাপার, ভিতরের ব্যাপার। সাপোজ ধরো কি হয়, সাপোজ ধরো একটু একটু বলে দিচ্ছি তাহলে বুঝো। সাপোজ ধরো তোমার ইনকাম মান্থলি ধরো হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে? মাসে তুমি 50,000 টাকা স্যালারি পাও। এবার তুমি একটা ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি একটা ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়েছো যে তোমার স্যালারি 50,000 টাকা, তার মানে তুমি তোমার ইনকামে 2% ইনকাম ট্যাক্স দেবে, ঠিক আছে? এবার কত বলছে যে তোমার ইনকাম যদি 48,000 হয় তাহলে তুমি এটার মধ্যে পড়বে, 48 প্লাস হলে তুমি দেবে। এবার তুমি যদি এখান থেকে এই টাকাটা, যে আমি বললে তুমি প্রত্যেক মাসে 3,000 টাকা করে এনপিএস অ্যাকাউন্টে তুমি দিয়ে দেবে, ওকে? তুমি এনপিএস অ্যাকাউন্টে এরকম একটা ক্লিক করে দিলে যে অপশন, যে প্রতি মাসে আমার এখান থেকে স্যালারিটা 3,000 টাকা আমার এনপিএস অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার মানে তোমার স্যালারি কত হয়ে গেল? গ্রস স্যালারি তোমার হাতে পাচ্ছ 47,000 টাকা। তার মানে তোমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, নো ট্যাক্স। বুঝতে পারলাম না? পারলাম না? বুঝতে পারলে? হ্যাঁ এইভাবে গভর্নমেন্ট এইভাবে কি হয়, ট্যাক্স ফাঁকি দেয়, বুঝতে পারছো? মানে এইভাবে যারা ইনকাম করে, ওই মেথড গুলো তো। বাবা, এগুলো দিয়ে কত মানে মানে ট্যাক্স ফাঁকি দেয় জানো গভর্নমেন্ট। মানে আমাদের ইন্ডিয়াতে ট্যাক্স রেট হাই, তার সাথে সাথে তোমার মানে ফাঁকি দেওয়ার প্রবণতাও প্রচুর বেশি, ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করতে গেলে পুরো একটা ক্লাস আমাকে শুধু আলোচনাই আমি করতে পারি, করতেই পারি, আর প্রচুর আলোচনা আমি করে দেবো। কিন্তু কি বলতো, মানে এগুলো একটু ইউপিএসসি স্ট্যান্ডার্ডের পড়াশোনা হয়ে যাবে, এতটাও লাগবে না আর কি। যতটা প্রয়োজন আমি বলে দিচ্ছি, ওকে? বাট কোশ্চেন করবে, যতটা বলার আমি বলে দেবো, ওকে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি শুধুমাত্র রাজ্য সরকার ধার্য করে? সম্পদ ট্যাক্স। সম্পদ। সম্পদ সম্পদ ট্যাক্স। সম্পদ ট্যাক্স। আচ্ছা, সম্পদ ট্যাক্স, রাজ্য সম্পদ ট্যাক্স, সেলস ট্যাক্স। আচ্ছা, সেলস ট্যাক্স, রাজ্য সরকার সেলস ট্যাক্স নেয়। স্যার বিনোদন ট্যাক্স তো সরকার, রাজ্য সরকার নেয়। আচ্ছা, তাহলে দুটো। বিনোদন ট্যাক্স তো ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে কি হবে? এন্টারটেনমেন্ট ট্যাক্স। বিনোদন ট্যাক্স মানে এন্টারটেনমেন্ট ট্যাক্স। সম্পদ ট্যাক্স প্রপার্টি ট্যাক্স তো। সম্পদ ট্যাক্স হচ্ছে প্রপার্টি ট্যাক্স। স্যার প্রপার্টি সম্পদ ট্যাক্স ট্যাক্স কি হবে? এটা রাজ্য সরকারের। সম্পদ ট্যাক্সই তো নেয়। অ্যান্সার হবে বিনোদন ট্যাক্স। এন্টারটেনমেন্ট ট্যাক্স এটা গভর্নমেন্টের। সম্পদ ট্যাক্সের উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সম্পদ ট্যাক্স থাকে না। আমরা সম্পদ ট্যাক্স মানে তোমরা শুধু এটাই ভাবছো যে জমি জায়গায় রেজিস্ট্রি করে রেজিস্ট্রি ট্যাক্সের কথা ভাবছো, সেটা একদম না। তোমরা শুধু এটাই ভাবছো রেজিস্ট্রি ট্যাক্স। রেজিস্ট্রি ট্যাক্স তো নয়, সেটা শুধুমাত্র স্টেট নেয়। কিন্তু তোমার যে প্রপার্টি আছে, প্রপার্টির উপর প্রপার্টি ট্যাক্স, ঠিক আছে? প্রপার্টির উপর যে ট্যাক্স, তোমার কতটা প্রপার্টি আছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ট্যাক্স থাকে না, তার উপরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও ট্যাক্স থাকে। আচ্ছা, কার আছে একটু মিউট করবে? আচ্ছা, তো যাই হোক, এই যে জিনিস এন্টারটেনমেন্ট ট্যাক্স বলতে বেসিক্যালি আমরা যে এই যে সিনেমা হলে যাই, মুভি হলে যাই, ঠিক আছে? মুভি দেখতে যাই, ঠিক আছে? থিয়েটার দেখতে যাই, ঠিক আছে? এইসব জায়গাতে বা বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় পার্কের জায়গায়, যে পার্কের যে এন্ট্রি ফি, এগুলো সব কিন্তু স্টেট গভর্নমেন্টের আয়ের মধ্যে পড়ে। বিনোদন ট্যাক্স শুধুমাত্র রাজ্য সরকার করে। কর্পোরেশন বা সেলস ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, এটা সেন্ট্রাল প্লাস স্টেট উভয়ই এই ট্যাক্স শেয়ার করে দেয়, ঠিক আছে? মাথায় রাখ। স্যার বলো বলো। ল্যান্ড রেভিনিউ ট্যাক্স সেটা কি শুধু রাজ্য সরকারের না রাজ্য সরকার প্লাস কেন্দ্র একদম। সরকার? ল্যান্ড রেভিনিউ ট্যাক্স সেটা রাজ্য সরকার, সেটা রাজ্য সরকারের, ঠিক আছে? রেজিস্ট্রি ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। কিন্তু প্রপার্টি ট্যাক্স, সম্পদ ট্যাক্স বলতে প্রপার্টি ট্যাক্স, তোমার যে সম্পদ আছে তার উপরে সেন্ট্রাল প্লাস স্টেট উভয়। তুমি একটা ঘর কিনলে, এটা প্রপার্টি কিনলে, সেখানে শুধু রাজ্যকে ট্যাক্স দিতে হয় না, তার মধ্যে দুটোই জিএসটি থাকে, মানে দুটোই থাকে ট্যাক্সের মধ্যে, বোথ ট্যাক্স, বোথ
ট্যাক্সই দিতে হয় বাবা, সেন্ট্রালেরও থাকে স্টেটেরও থাকে, তুমি একটা ওখানে হয় না। কিন্তু তুমি যখন সেই কোনো একটা জায়গা তোমার হয়তো ছেলে বা তোমার নাতিকে তুমি জায়গা দেবে, তার জন্য যে রেজিস্ট্রি করবে সেটা পুরো স্টেটের আন্ডারে যাবে। বোঝাতে পারছি ব্যাপারটা? জায়গার যে খাজনা দেওয়া হয় সেটা মানে কিসের এটা মধ্যে পড়বে? সম্পদটা হ্যাঁ, ট্রেজারি সম্পদ। তুমি যে খাজনা বলছো, খাজনা টোটালি স্টেটের ট্যাক্স, রাজ্যের ট্যাক্স। স্যার এইখানে খাজনা সম্পদ মানে জায়গা এরকমও তো নয়, মানে গাড়ি টাড়ি এগুলোও তো হবে, গাড়ি বাড়ি। এক্স্যাক্টলি। গাড়ি কিনলে, কার কিনলে একটা, সেখানেও তুমি গভর্নমেন্টকে তোমার সম্পদ ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স দিতে হবে। তোমার কাছে যতটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী তোমাকে ট্যাক্স দিতে হবে। সেটা কিন্তু শুধু স্টেটের থাকবে না বাবা, সেন্ট্রাল স্টেট উভয়েরই থাকবে। বুঝতে পারলে কি বললাম? বোঝাতে পারছি? নেক্সট কি বলছে? প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা কোন সালে চালু হয়? বলতে পারবে? 2014। 2000, সেটা সাল পারবেন, 2015, 2015-এ। ঠিক আছে, 2015-তে এটা আমাদের তখন অর্থমন্ত্রী কে ছিল 2015-এ? অরুণ জেটলি। অরুণ জেটলি। ঠিক আছে, কারণ আমাদের অরুণ জেটলি ছিল। তো অরুণ জেটলি এই যে বীমার যোজনাটা, এটা প্রথমবার 2015-এ তিনি এটা ঘোষণা করেছিলেন। ঠিক আছে, এটা তিনি বেসিক্যালি 2015-এ যে বাজেট হয়েছিল, বাজেট সেশন হয়েছিল, তো সেই 2015-র যে বাজেট অধিবেশনে সেই সময় হচ্ছে তিনি এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, এটা পুরো 2015-এ 8th মে এটা চালু হয়েছিল যে প্রাইম মিনিস্টারের যদি কোনো মানে হয়, কোনোভাবে সে যদি মারা যায় বা অ্যাসাসিনেট হয়, তার জন্য একটা বীমা। ক্রিকেটারদের বীমা বা ফুটবলারদের বীমা থাকে জানো তো? আমাদের যে ঋষভ পান্থ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পয়সা পাই জানো? ইন্স্যুরেন্সের টাকা না স্যার। জানো না? আচ্ছা, তুমি তোমার পায়ের ইন্স্যুরেন্স করতে পারবে? ব্যাংকে গিয়ে বললে আমি আমার পায়ের ইন্স্যুরেন্স করবো, মানে শুধু তোমার পা ভেঙে ফেমাস গেলেই। যারা হয় না, তাদের ওরকম হয় না। ইন্স্যুরেন্স হয়। যারা ফেমাস ব্যাপারটা না, যারা ফুটবলার হয়, ঠিক আছে, ফুটবলারদের পায়ের ইন্স্যুরেন্স হয়। তার মানে ফুটবলারদের ফেমাস পায়ের, মানে যে গানের জন্য তার হয়তো গলা, বা যে ফুটবলার তার পা, এরকম। ফুটবলারের পায়ের জন্য, সিঙ্গারের গানের মানে গলার জন্য, ঠিক আছে, ড্যান্সারের পায়ের জন্য ইন্স্যুরেন্স হয়। মানে যারা যেটার মাধ্যমে ইনকাম করে। তোমার গলা তোমার পায়ের ইন্স্যুরেন্স হবে না, ধরে পিটবে ওখান থেকে, বের করে দেবে। ঠিক আছে, স্যার প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনাটা আরেকবার বলবেন না, কি বললেন? প্রধানমন্ত্রী নিরাপত্তা যোজনা, যে প্রধানমন্ত্রী যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ডেথ হয়, ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী যে ফ্যামিলি বা এরা থাকবে, তারা যে বীমা পাবে। ঠিক আছে, এমনিতেই পায়, তো পয়সা পায়, তার জন্য আরো একটু ইন্স্যুরেন্স। ঠিক আছে, তার জন্য পয়সা প্রধানমন্ত্রী, কাটে স্যার বছরে। হ্যাঁ কাটে তো। আরে 20 বাবা, টাকা একটা কাটে, আর একটা 12 444 টাকা। টাকা। না, 12 দেখো টাকাটা 20 টাকা হয়ে গেছে, আর 333 টাকাটা 444 টাকা হয়ে গেছে। দেখো বাবা, যে কোনো বীমার ক্ষেত্রে তোমার টাকা কাটবে, নাহলে বীমা হবে কি করে? বীমা মানেই তো এটা, টাকা কাটবে। ফ্রিতে কোনো কিছু বীমা হয় না বাবা। একটা হয়তো 12 টাকা হোক, 10 টাকা হোক, 15 টাকা হোক, যা একটা তোমাকে কাটবে। ফ্রিতে বাবা কিছু হয় না। ঠিক আছে, ওই জন্য যখন কোনো কিছু বলছি কেনে, স্যার, ওগুলোরই নাম তো পিএমজেবিওয়াই আর পিএমএসবিওয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী তোমার হচ্ছে এসবি, হ্যাঁ, জিবিওয়াই আর জনধন এর মধ্যে থাকে। আচ্ছা, সরকারি মালিকাধীন পরিকাঠামো প্রকল্পগুলি কি পরিকাঠামো নামে পরিচিত? পাবলিক। পাবলিক। পাবলিক, ঠিক আছে, পাবলিক স্কিম বা পাবলিক যে ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক বা কিছু নয় কিন্তু, ঠিক আছে, এগুলোকে বলা হয় পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। পাবলিক পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার। এখন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের দিকে প্রচুর বেশি ফোকাস করছে, তাই না? ইনফ্রাস্ট্রাকচার বলতে কি? এই যে হাইওয়ে, এই যে ট্রেন, ঠিক আছে, এগুলোকে ইনফ্রাস্ট্রাকচার। যে বন্দে ভারত, এটা কি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে? হাইওয়ে বলো, রেল বলো, এয়ারওয়েজ বলো, এগুলো সব ইনফ্রাস্ট্রাকচার। বা
অফিস বলো, বিভিন্ন জায়গায় বানাচ্ছে, বিভিন্ন হল, কমিউনিটি হল, ঠিক আছে, সেগুলো ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোটা খুব দরকার। এটা একটা বড় কারণ আমাদের যে নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়ার মধ্যে মানে যে ডেভেলপমেন্ট, এর একটা বড় কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। কেন? কারণ নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, রাজারা তো এসেছে, কিন্তু রাজাদের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল বারবার দেখা গেছে। এই রাজা এসে তাকে সরাচ্ছে, ওই রাজা এসে তাকে সরাচ্ছে, ফলে একে অপরের পাওয়ার স্ট্রাগলেই বেশি সময় কাটিয়ে দিয়েছে। এই কারণে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নর্থ ইন্ডিয়াতে ডেভেলপ হয়নি। কিন্তু সাউথ ইন্ডিয়াতে কি হয়েছে, প্রপার চোলা ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি তামিলনাড়ু অঞ্চলে, চের ডাইনেস্টি তোমার এই অঞ্চলে, তারপর হচ্ছে পান্ডিয় ডাইনেস্টি এরা কেরালা অঞ্চলে। এর কারণে এরা একটা লং টার্ম রাজত্ব করার কারণে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দিয়েছে। সে কারণে আজকে সাউথ ইন্ডিয়া এত বেশি ফেমাস, এত বেশি প্রোগ্রেস করছে, তার জায়গায় নর্থ ইন্ডিয়া প্রোগ্রেস করতে পারছে না ইনফ্রাস্ট্রাকচারের জন্য, তাই না? আমেরিকা কেন উন্নত? ইনফ্রাস্ট্রাকচারের জন্য, বুঝতে পারছি? এই জন্য এখন নীতিন গাডকারি অনেক আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর কাজকর্ম করছে। পরিকাঠামো প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। হাইওয়ের কথা বলেছিলাম, ইন্ডিয়া থেকে পুরো ইন্দোনেশিয়া পর্যন্ত রোডওয়েজ বলেছিলাম, তো মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট, তারপর যদি ক্যাশ রিজার্ভ অনুপাত কমে যায়, ক্রেডিট সৃষ্টি কি হবে? ক্যাশ রিজার্ভ অনুপাত, যে টাকা জমা, টাকা যে জমা আমরা আরবিআই যে সরি ব্যাংক যে আরবিআই এর কাছে টাকা জমা রাখে, তার অনুপাত যদি কমে যায়, মানে সিআরআর, সোজা কথায় সিআরআর যদি কমে যায়, ক্রেডিট ক্রিয়েশন কি হবে? সিআরআর কমে গেছে, তখন ব্যাংক তো বেশি পরিমাণে ঋণ দিতে শুরু করে দিল। তাহলে কি হবে? ক্রেডিট ক্রিয়েশন হবে না ক্রেডিট হচ্ছে কমে যাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। ক্রেডিট মানে ধার, ব্যাংকের তখন ধার দেওয়া বা ক্রেডিট ক্রিয়েশন বাড়বে, স্বাভাবিক কথা। ক্রেডিট ক্রিয়েশন তখন বৃদ্ধি পাবে, ব্যাংক তখন আরো বেশি পরিমাণে লোন দিতে পারবে, ঋণ দিতে পারবে, সিম্পল কথা। সিআরআর। আচ্ছা, এখনো বিদ্যমান সবচেয়ে বড় এবং প্রাচীনতম ব্যাংক কোনটি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। স্যার বড় তো এসবিআই হবে। এসবিআই। কি হবে? কি হবে? বড় যখন বলেছি প্রাচীনতম এসবিআই। তো পাঞ্জাব। এসবিআই। তোমরা একটার দিকে কেন নজর দিচ্ছ বলো তো? শুধু প্রাচীনতম প্রাচীনতম বলেছে। হ্যাঁ, প্রাচীনতম বলেছে। সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক, বাবা রে, তোমরা এমন ভয় কেন করছো গো? অ্যান্সার হবে এসবিআই হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে বলবে না স্যার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো 1956 তে হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি 1956 তে হয়েছিল? নামটা তখন চেঞ্জ হয়েছে। নাম পরিবর্তন নাম হয়েছিল। চেঞ্জ করা ছিল হয়েছে। তার আগে। তাহলে এর আগে ইম্পেরিয়াল ব্যাংক ছিল, তাই না? ইম্পেরিয়াল ব্যাংক কবে ছিল? ইম্পেরিয়াল ব্যাংক কবে গঠিত হয়েছিল? 1921 সালে। তার আগে তিনটে ব্যাংক ছিল প্রেসিডেন্সি ব্যাংক, কলকাতা, বম্বে আর মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যাংক ছিল, তাই তো? কলকাতা, বম্বে আর মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যাংক, তারই তো একসাথে ইম্পেরিয়াল ব্যাংক 21-এ হলো। তার মানে এসবিআই তো এগুলোরই তো প্রাচীন, সবচেয়ে প্রাচীনতম তো এসবিআই। সেই কারণে, এবং এসবিআই এখন সব থেকে বড়, পিএনবি কেন হবে? আর সেন্ট্রাল ব্যাংক তো বাবু একদমই হবে না। সেন্ট্রাল ব্যাংক মানে আবার রিজার্ভ ব্যাংক নয় কিন্তু। সেন্ট্রাল ব্যাংক একটা ব্যাংকের নাম, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? রিজার্ভ ব্যাংক না। রিজার্ভ ব্যাংক ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে। সেন্ট্রাল ব্যাংক আলাদা একটা ব্যাংকের নাম। ওকে, নেক্সট। কোনটি ভারতের অর্থনীতির প্রাথমিক সেক্টর? প্রাইমারি সেক্টর কোনটা? কৃষি। কোনো ডাউট ছাড়া এগ্রিকালচার। স্যার আগের পেজটা একবার দিবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো আমাদের এগ্রিকালচার হচ্ছে সব থেকে প্রাইমারি সেক্টরের মধ্যে মানে সব থেকে বড় আমাদের এগ্রিকালচার, যেটা থেকে আমাদের জিডিপিতে কম পার্সেন্টেজ আসে। জিডিপিতে আমাদের কত পার্সেন্ট আসে বলতে পারবে কেউ? জিডিপিতে শেয়ার করে অ্যাপ্রক্স 18%, ঠিক আছে? কিন্তু প্রেজেন্টলি এগ্রিকালচারে লেবার ইনভেস্টেড রয়েছে 55% এর বেশি পার্সেন্ট আমাদের লেবার ইনভেস্ট হয়েছে কৃষিতে, কিন্তু জিডিপিতে তার হার
সব থেকে মানে অনেক কম, খুবই কম, ঠিক আছে। আচ্ছা, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে উপযুক্ত পরিমাপ হলো, একটা দেশের যে গ্রোথ হয়েছে, জিডিপি জিডিপি, তাই তো? একদম ঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে আর ক্যাপিটাল ইনকাম তো স্যার? অ্যান্সার হচ্ছে কি? স্যার পার ক্যাপিটা প্রোডাক্ট হচ্ছে। পার ক্যাপিটা ইনকাম নেই তো, প্রোডাক্ট আছে। কি হবে? তাহলে কি হবে উত্তর? খুবই স্যার কঠিন। জিডিপি। অ্যান্সার হবে অবশ্যই অর্থনৈতিক বৃদ্ধির পরিমাপ হচ্ছে জিডিপি। দুটোর কি পার্থক্য? অর্থনৈতিক বৃদ্ধি, প্রবৃদ্ধি মানে ইকোনমিক গ্রোথ, গ্রোথ ইন্ডিকেট করা হয় জিডিপির দ্বারা, আর ডেভেলপমেন্ট এ করা হয় পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটাল ইনকামের দ্বারা। মাথায় ঢুকেছে? ভুল হবে? স্যার কোশ্চেন গুলো মানে এমন দেওয়া আছে যে মানে বুঝতেই ভুল হয়ে যাচ্ছে। তো সেই জন্যই তো কোশ্চেন বাবা, তুমি কতটা মানে মানে কেয়ারফুলি উত্তরগুলো দেখো, সেই কারণেই তো বলছে। এই জন্য গভর্নমেন্ট কেন বারবার বলছে 5 ট্রিলিয়ন 8 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি, আমি আগেও হয়তো কোশ্চেনটা করেছিলাম। বলো, এ একজন লোক আছে, বি একজন লোক আছে, ঠিক আছে। এই লোকটা ঠিক আছে, এই লোকটি হচ্ছে ব্যাংকের কাছে বা বিভিন্ন জায়গা থেকে সে 10 কোটি টাকা সে ধার করেছে, ঠিক আছে। আর এ মানে এ লোকটা 10 কোটি টাকা তার ধার আছে ব্যাংকের কাছে, আর এর কাছে বর্তমানে এই ধার নেয়ার পরে তার কাছে সাপোজ ধরো 2 কোটি টাকা আছে, ঠিক আছে। 10 কোটি টাকা ধার নিয়েছিল এবং সে খরচ টরচ করে তার কাছে 2 কোটি টাকা আছে। বি একজন লোক, তার ব্যাংকের কাছে কোনো ধার নেই, কোনো ধার তার নেই, কিন্তু তার অ্যাকাউন্টে তখন 50 লাখ টাকা আছে। কে বড় লোক? এ না বি বি? স্যার, বি বড় লোক, তাই তো? একদম ভুল কথা, এ বড় লোক। হ্যাঁ, এ বড় লোক। এক্স্যাক্টলি, আর ওর তো ধারটা। এক্স্যাক্টলি এটাই বোঝো, যে তুমি যদি ভাবো যে এলন মাস্ক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লোক, বা আম্বানি এত টাকার এর বিজনেস রয়েছে, আম্বানির ভ্যালুয়েশন যদি 1000 crore দেখায়, তার ব্যাংকের কাছে লোন আছে 2000 crore, তার যত টাকার নেট ওর্থ আছে তার থেকে ডাবল তার মানে কি বলে ধার আছে। এটা মাথায় রাখবে। মানে এইসব এদের যদি কোনো সময় যদি কোনো বিজনেস বন্ধ হয়ে যায়, এরা এরপরে কি বিজয় মালিয়া বলো, সবকিছু বলো, এদের কাছে টাকা কি আদৌ আছে? তোমার আমার টাকা, যে তোমরা যে ব্যাংকে যে টাকা জমা রাখছো বা যে কোনো জায়গায় টাকা রাখছো, সেই টাকাই তো তারা নিয়ে চলে গেছে। যেন গভর্নমেন্ট এবার কি করবে, বলবে এই হয়ে গেছে, এবার জিনিসের দাম বাড়াও, দাম বাড়িয়ে তোমাদের কাছ থেকে উসুল করবে। তার মানে একটা জিনিস মাথায় রাখবে। আচ্ছা, একটা কথা বলি, ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা প্লেন কথা জিজ্ঞেস করি, মানে একদম জেনারেলি একটা মাইন্ডসেট থেকে উত্তরটা দিবে, ঠিক আছে। সাপোজ, ভালো করে কোশ্চেনটা শুনে উত্তর দেবে। সাপোজ একটা গাড়ি কিনবে, ঠিক আছে, একটা গাড়ি কিনবে, গাড়ি কিনতে তুমি গেছো, সেই গাড়িটার দাম হচ্ছে ধরো 5 লাখ টাকা, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা গাড়ি আছে। তো তোমার কাছে প্রেজেন্টলি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 6 লাখ টাকা আছে, ঠিক আছে। তুমি গাড়ি কিনতে গেছো, তোমার কাছে গাড়ি কিনতে যাওয়ার সময় তোমাকে অপশন দিচ্ছে যে এই 5 লাখ টাকা, ঠিক আছে, আপনি যদি এক্ষুনি পে করে দেন তাহলে 5 লাখ টাকায় গাড়িটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি গাড়িটা ইএমআই তে দিতে চান, ঠিক আছে, ইএমআই তে দেন, তাহলে ইএমআই তে দেওয়ার জন্য আপনার হচ্ছে তবে ধরো 5% আপনি হচ্ছে মানে বেশি পড়বে, মানে আপনার টোটাল হয়তো ভ্যালুয়েশন গাড়িটার 5,20,000 টাকা পড়বে, ঠিক আছে, 20 টাকা পড়বে আপনি যদি ইএমআই তে নেন, ঠিক আছে। তুমি কি করবে? একসাথে টাকাটা দেবে না ইএমআই তে নেবে? বলো, তোমার কাছে ইএমআই। already কেন ইএমআই তে স্যার। তুমি তো ইএমআই তে কেন নেবে? তোমাকে বেশি টাকা দিতে হচ্ছে। বেশি সময় স্যার ওই টাকাটা থাকলে অন্য কাজেও তো লাগবে। এক্স্যাক্টলি। টাইমটাও তো অনেকটা। তুমি যদি এই টাকাটা কোনো একটা জায়গায় ইনভেস্ট করো, তুমি সেই জায়গা থেকে আরামসে 10% টাকা ইনকাম করতে পারবে। সেখান থেকে 5% তুমি এখানে ইএমআই তে 20,000 টাকা তোমার দাও না, বেশি কি আছে। তুমি চলো মিডল ক্লাস ফ্যামিলি, তুমি কাউকে এটা বোঝাও দেখি, 20,000 টাকা বেশি দিতে হচ্ছে, আদৌ দেবে না, কেউ দেবে না।
এই জন্য যারা বড় লোক হয় তারা কোনো কিছু ইএমআই তেই কেনে, লোন নিয়ে কেনে। আর যারা একটু মিডল ক্লাস হয়, মানে আমার মতো, ঠিক আছে, তোমার মতো, তারা কিন্তু ফুল টাকা দিয়েই কেনে। এটা বাস্তব কথা। এই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারি না। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য বিজনেসম্যানরা, তোমরা যদি ভাবো যে একটা বিজনেসম্যান মানে সে অনেক বড় লোক, ভুল কথা ভাবছো। তার ব্যাংকে তার এর থেকে বেশি তার লোন আছে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, ড্যাশ হচ্ছে ভারতে ক্ষুদ্র মাঝারি উন্নয়নের জন্য কোন ব্যাংক রয়েছে? যা রয়েছে, কোনটা প্রতিষ্ঠা হয়েছে? সিম্পল উত্তর স্যার নাবার্ড। নাবার্ড। আইডিবিআই। নবার্ড তো গ্রামের নবার্ড তো কৃষিদের জন্য, এটা তো আইডিবিআই ব্যাংক। ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে সিডবি। সিডবির পুরো নাম কি? সিডবির পুরো নাম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। মনে পড়ছে? মনে পড়ছে সিডবি? সিডবির কথা, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল মানেই তো বাবা ক্ষুদ্র, সেটাই তো, সেই কারণেই তো সিডবি গঠন করা হয়েছিল, যাতে যারা আমাদের যে ভারতে যে মুদ্রা প্রকল্প, মুদ্রা যোজনা, নরেন্দ্র মোদী সরকার এসে মুদ্রা যোজনা চালু করেছিল। কিসের জন্য? স্মল ইন্ডাস্ট্রিদের ডেভেলপমেন্টের জন্যই তো করেছিল না মুদ্রা যোজনা। মনে পড়ছে না ভুলে যাচ্ছ? আইডিবিআই চলে গেলে, নাবার্ড চলে গেলে, সিডবিতে আর কেউ গেলে না। ভুল হলো না? হলো না? তাতে ঢুকেছে? ঢুকেছে না ঢুকেনি বলো? হ্যাঁ স্যার, মানে আইডিবিআই হ্যাঁ। দেখে ইন্ডাস্ট্রিয়াল কথাটা আসছে তো ওই জন্য ওটা। ওকে, এর হেডকোয়ার্টারটা আমাদের রয়েছে লখনৌতে। ঠিক আছে, সিডবির হেডকোয়ার্টারটা রয়েছে আমাদের লখনৌতে। লখনৌ হেডকোয়ার্টার। দুটো 25টা করিয়ে দিই ঝটপট। আচ্ছা, যদি চা কোম্পানি যান্ত্রিক চা বাছাইকারী ব্যবহার করতে শুরু করে তাহলে কি হবে? যদি চা কোম্পানিগুলি যান্ত্রিক চা বাছাইকারী ব্যবহার করতে শুরু করে, মানে চা কোম্পানিতে তোমার মানে দিয়ে দিল আর কি, তোমার হচ্ছে রোবট দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি হবে? বি হবে স্যার। বেকারত্ব হ্রাস পাবে। বি। কি হবে? সিও তো অপশন সি। সি, বেশি চা উৎপাদন করা হবে। আর ভেবে উত্তর দাও। ডি। অপশন ডি। অপশন ডি। আর ম্যানুয়াল চা ছুটি বাছাইকারীদের মজুরি কমে যাবে। এক্স্যাক্টলি এটাই তো হবে। তুমি একটা জায়গায় হয়তো প্যাকিং এর জন্য লেবার রয়েছে, তাহলে তুমি যদি লেবারের জায়গায় যদি মেশিন নিয়ে আসো, তাহলে আরো বেশি লোক চা ছেড়ে চা বাছাইকারীর কাজ করতে চাইবে? পাগল! আর কেউ লোক আসবে কাজ করতে? নিজেরা বলো না, আসবে কি? যদি কেউ তো আসবে না, উল্টো তো ব্যাপার, তাই না? হবে না, কখনোই হবে না এটা। তাহলে চা ছুটি বাছাইকারীদের, মানে চা যারা করছে, বেকারত্ব হ্রাস পাবে। হ্রাস কি পাবে? এটা তো বাড়বে। যারা করে তাদের বেকারত্ব বাড়বে। প্রতি এককে চা উৎপাদন, বেশি চা উৎপাদন করা যাবে। আরে চা বাছাই করছে, তার সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্ক আছে কি বাছাই করার সঙ্গে? নেই। তাহলে একমাত্র যারা রয়েছে তাদের মজুরি কমে যাবে, স্বাভাবিক। যে তোমরা না করলে আমি যন্ত্র দিয়ে কাজ করাবো। বোঝাতে পারলাম না বলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন। বলছে এশিয়ার প্রথম ইপিজেড জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, কোন স্থানে অবস্থিত? খুব ভালো কোশ্চেন। অ্যান্সার হবে
আনসার হবে কান্ডালাতে। ঠিক আছে, কান্ডালাতে গঠন করা হয়েছিল প্রথম 1965 এ, 1965 সালে। এবার বলো তো ইপিজেড জিনিসটা কি? পারবে? ইপিজেড জিনিসটা কি? ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। মানে যেই অঞ্চল থেকে আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করব, মানে রপ্তানি করব। আমাদের প্রেজেন্টলি যদি ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে ভালো ইপিজেড কোথায় আছে? দুবাইতে আছে। কারণ দুবাই থেকে ট্যাক্স ফ্রি ইকোনমি, মানে ওখানে তুমি যদি কিছু আইফোন টাইফোন যা প্রোডাক্ট করে ওখানে রাখো তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স ফ্রি হওয়ার জন্য সবাই ওখানে জিনিসপত্র বানিয়ে আইফোন থেকে শুরু করে আইফোন দুবাইয়ে সবচেয়ে সস্তা পাওয়া যায়। তার কারণ কি? প্রোডাকশনের পরে দুবাইতে আইফোন এনে স্টোর করা হয়। যেই স্টোর করা হলো সঙ্গে সঙ্গে ওখানে যারা কিনবে কম পয়সা তারা পাবে, কারণ তাদেরকে কোনো তো ট্যাক্স দিতে হবে না। ইন্ডিয়াতে এলে সে ট্যাক্স দিতে হবে। সেই কারণে প্রথমবার ইপিজেড বানানো হয়েছিল এশিয়ার প্রথম 1965 এ কান্ডালাতে। ঠিক আছে, মাথায় থাকবে। যে নিচের বলছে কোনটি পাবলিক গুড নয়, কি করেছো? জাতীয় প্রতিরক্ষা। আচ্ছা, জাতীয় লাইট প্রতিরক্ষা। আর হাউস। কি? লাইট হাউস। আর কি মনে হচ্ছে? বিদ্যুৎ। সবসময় মনে রাখবে বিদ্যুৎ কখনো পাবলিক গুডস এর মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা তোমাদের মনে হবে। না স্যার ব্যক্তিগত। হ্যাঁ, বলছে রাস্তা দিয়ে তো স্যার যাই, তখন তো স্যার বিদ্যুতের লাইট তো জ্বলে। এটা তো অনেকে বলতে পারে না স্যার রাস্তা দিয়ে যখন যাই স্ট্রিট ল্যাম্প তো জ্বলে, কিন্তু না, সেটা উত্তর কখনোই হবে না। তার কারণ কোনো জিনিসের যখন মানে পাবলিক গুডস হয় তার উপর সবার অধিকার থাকে। তার মানে যদি পাবলিক গুড, বিদ্যুৎ যদি পাবলিক গুডস হতো তাহলে কি হতো? ফ্রিতে সবাইকে ইলেকট্রিসিটি দেওয়া হতো, যে বিদ্যুৎ যে কেউ চাইলে যতটা খুশি বিদ্যুৎ জ্বালিয়ে করতে পারবে, তার জন্য কোনো বিল তোমাকে দিতে হতো না। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। বিদ্যুৎ বলো বা এডুকেশন বলো বা হেলথ বলো, কোনোটাই পাবলিক গুডস এর মধ্যে পড়ে না। ওকে, কিন্তু জাতীয় প্রতিরক্ষা এটা পাবলিক গুডস এর মধ্যে পড়ে। তার কারণ আমাদের যে প্রত্যেকেরই একটা নৈতিক কর্তব্য থাকে, ডিফেন্স কর্তব্য থাকে, যে আমাদের হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেওয়া বা ডিফেন্স প্রোভাইড করা। সে কারণে সেটা পাবলিক গুড। লাইট হাউস মানে এটা লাইট জ্বলে, বিদ্যুতের উপর তোমার অধিকার নেই, কিন্তু বিদ্যুৎ থেকে যে লাইট জ্বলছে সেটার উপর তোমার, স্ট্রিট ল্যাম্প যেটা রয়েছে তার উপর তোমার অধিকার রয়েছে। পাবলিক পার্ক, সেখানেও তোমার ঢোকার অধিকার রয়েছে, কিন্তু বিদ্যুতের উপর নেই। এই ভুলটা আমরা বারবার করে ফেলি, যে বিদ্যুৎকে আমরা পাবলিক গুডস হিসেবে কনসিডার করি। ওকে, তো যাই নেক্সট। আরো যদি কোনো ডাউট থাকে বলবে। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টের বর্তমান অ্যাকাউন্টের অংশ নয় কোনটা? বর্তমান অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্টের কথা বলছি। ঠিক আছে, বাংলা যখন হয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের অংশ নয় কোনটা? এটা মনে হয় আগের দিন বলেছিলাম। না, এটা বলিনি। বলতে পারবে কোনটা কারেন্ট অ্যাকাউন্টে কোনটা পাওয়া যায় না ব্যালেন্স অফ পেমেন্টের? আচ্ছা, কেউ বলতে পারবে কারেন্ট অ্যাকাউন্টে, আচ্ছা সেভিংস অ্যাকাউন্টে যে টাকা রাখো এতে কি ইন্টারেস্ট পাও? হ্যাঁ সেভিংস স্যার, অ্যাকাউন্টে, এটা সেবা রপ্তানি হবে। হ্যাঁ স্যার, পাওয়া যায়। সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাও। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাও? কারো কারেন্ট অ্যাকাউন্ট আছে? না কারেন্ট অ্যাকাউন্টে পাই না স্যার। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট হয় না, তাহলে সেভিংস অ্যাকাউন্টে তুমি ইন্টারেস্ট পাও। তার কারণ গভর্নমেন্ট সেই টাকাটা ইনভেস্ট করতে পারে। কিন্তু কোনো যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেই কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু তোমার কোনো ইন্টারেস্ট থাকে না, নো ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে যখন তোমার কোনো ইন্টারেস্ট থাকে না, তার মানে তুমি কারেন্ট অ্যাকাউন্ট থেকে কি কি করতে পারো? দেখো, কারেন্ট অ্যাকাউন্ট কারা ব্যবহার করে? যারা বিজনেসম্যান হয়, ব্যবসায়ীরা হয়, তারা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। সেই কারণে তারা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কোনো পণ্য আমদানি রপ্তানি করতে পারে, অবশ্যই সেটাই, সেই জন্যই কারেন্ট অ্যাকাউন্ট। কোনো সেবা রপ্তানি আমদানি করতে পারে, মানে কোনো সার্ভিস, মানে যেই আমাদের যেটা অনলাইন ইনস্টিটিউট, সেখানে কি হয়? কোনো পণ্য তো নয়, সার্ভিস প্রোভাইড করা হয়, সেটাও আমাদের হয় কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। এই যে আমাদের যেমন কারেন্ট অ্যাকাউন্ট আছে, তোমরা যে পেমেন্ট করো সেগুলো সব কারেন্ট অ্যাকাউন্টেই ঢোকে। ঠিক আছে, তারপর তো সেই কারণে প্রোডাক্ট বা সেভিংস যেগুলো হয় সেগুলো কারেন্ট অ্যাকাউন্টে পড়ে। আয়ের রসিদ এবং অর্থ প্রদান, মানে তোমরা যে টাকাটা দিচ্ছ তার একটা রসিদ পাবে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে তুমি কোনো ইন্টারেস্ট পাবে না, অর্থাৎ মূলধন প্রাপ্তি বা অর্থ প্রদান তুমি কারেন্ট অ্যাকাউন্টে হয় না। বলো, বোঝাতে পারলাম না? বুঝতে পেরেছি?
ক্লিয়ার? বলো। নেক্সট, ব্যালেন্স অফ পেমেন্টের অন্তর্ভুক্ত কোনটি? কোনটি ব্যালেন্স অফ পেমেন্টকে অন্তর্ভুক্ত করে? বলো কি হবে? সবগুলো। সবগুলো। দেখো অ্যান্সার হচ্ছে অবশ্যই অ্যান্সার হবে উপরের সবগুলো। আমি একটু বলে দিচ্ছি জিনিসগুলো কি। ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে যেটা বিওপি বলা হয়, ব্যালেন্স অফ পেমেন্ট। এর কথার অর্থ হলো যে গভর্নমেন্ট বা সরকার, বা যদি আমরা যে কোনো জায়গার ক্ষেত্রে বলি, সেখানে কি হয়, আমরা যে জিনিসের বিজনেস করছি, ঠিক আছে, সাপোজ তোমরা যা পেমেন্ট করলে সেগুলো কি হলো, আমার হচ্ছে মানে পেমেন্ট হিসেবে ইনসার্ট হলো। তারপর সেখান থেকে টিচার যারা রয়েছে বা বিভিন্ন সার্ভিস যেখানে রয়েছে তাদেরকে আমরা পেমেন্ট করলাম, তাহলে আমরা পেমেন্ট কিছু রিসিভ করলাম আর কিছু আমরা পেমেন্ট করলাম। সেগুলো তারপরে সাপোজ ধরো আমার ইনকাম হলো 150 টাকা, আমার খরচ হলো সাপোজ ধরো 120 টাকা, তার মানে এখানে যে 30 টাকা হলো সেটা আমার সেভিংস হিসেবে রইলো। তার মানে এই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ভিজিবল ট্রেড গুলো হয়ে থাকে। ভিজিবল ট্রেড মানে কি? যেগুলো আমরা দেখতে পাচ্ছি বিজনেসের জন্য। কিছু হয় ইনভিজিবল ট্রেড। ইনভিজিবল ট্রেড মানে কি? এর মাধ্যমে আমরা কি করে আমাদের সার্ভিস গুলো, আমাদের কাছে যেমন ইন্স্যুরেন্স কভার হয়, সেগুলো কি ট্রেড হচ্ছে কিন্তু ইনভিজিবল। ডেবিটস মানে যে যে খরচগুলো আমরা করছি সেগুলো ওখানে দেখতে পাই। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট কথার অর্থ হচ্ছে টোটাল হিসেব। আমরা যে হিসেব পাই সেই হিসেবের মধ্যে সবগুলোই আমরা পাই। যেন অপশন ডি হবে আমাদের কারেক্ট। ওকে, বাকিরা চুপচাপ কেন গো? উত্তর দাও, উত্তর দেবে। ভাষাগুলো কেমন লাগছে? ভাষা দেখো, ইংরেজি তাহলে ইংলিশে কোশ্চেন করো, তখন তো আরো গন্ডগোল হবে। যদি ইংলিশে কোশ্চেন হয় তখন তো আরো মানে পড়তেই তো দিমাগ খারাপ হয়ে যাবে। বাংলা হলেও সমস্যা, ইংলিশ হলেও সমস্যা, তাহলে কি করে করবে, তাই না? পড়তে হবে, তার জন্য ইকোনমিক্স পড়তে হবে, নাহলে হবে কি করে? ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কে বজায় রাখে? রিজার্ভ ব্যাংক অফ RBI। ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কি করে? হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের কি করে? বৈদেশিক মুদ্রা আমাদের এখানে সংরক্ষণ করে রাখে, ঠিক আছে। ফলে আমরা যখন কোনো দেশের সাথে ট্রেড করতে যাব তখন রিজার্ভ ব্যাংকের মাধ্যমে আমরা করব। এখানে এক্সিম ব্যাংক করতে যাবে, কিন্তু এখানে এক্সিম ব্যাংক কিন্তু উত্তর হবে না। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা এক্সিম ব্যাংক কিন্তু হবে না। এক্সিম ব্যাংক কোনো বৈদেশিক মুদ্রার কিন্তু রিজার্ভ রাখে না। এক্সিম ব্যাংক কি করে? এই যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক কি করে? আমাদের বিনিময় হার গুলোকে মেনটেন করে, যে একটা দেশ আরেকটা দেশের সাথে কোন দেশের সাথে বাণিজ্য করবে, কতটা রয়েছে, সেগুলো সে হিসেব করবে, কিন্তু সে রিজার্ভ রাখতে পারবে না। রিজার্ভ রাখার অধিকার একমাত্র আমাদের আরবিআই এর কাছে আছে। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি? জিডিপি হলো একটি ড্যাশের পরিমাপ, কি হবে? অপশন ডি। অপশন বি। বাকিরা কি বলছো? না না, অপশন বি। হ্যাঁ, অপশন বি বলছে না অপশন প্লিজ। বি। বি বি। বি। বোম্বে দিল্লি দুটাই শুনছি। বি আচ্ছা, হবে। অপশন বি একটি হবে। দেশে বি হবে, তার উৎপাদিত কারণ মোট পণ্য ও সেবা। অবশ্যই, কারণ আমাদের যে জিডিপি হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মধ্যে আমাদের পণ্য মানে যেটাকে আমরা বলি গুডস, আর সেবা যেটাকে আমরা বলি সার্ভিস, ঠিক আছে। গুডস আমাদের দু রকমের হয়, যেটা আমাদের হচ্ছে প্রাইমারি গুডস, একটা হয় সেকেন্ডারি গুডস, ঠিক আছে। প্রাইমারি গুডস থেকে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি গুড থেকে সেকেন্ডারি সেক্টর, সার্ভিস থেকে টার্সিয়ারি সেক্টর হয়ে থাকে, তাই তো? তাহলে এটাই তো আমাদের ন্যাশনাল ইনকাম বা জিডিপি, এভাবেই আমরা কম্পেয়ার করে থাকি বা বের করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাথ ক্লাস তোমাদের হবে 8:30 থেকে। আমি কি বলে, আমি এন্ড করলে 8:30 এন্ড করবো পুরো আজকে। তো তারপরে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে, ওয়েট করবে, স্যারের ক্লাস হবে এরপরে। আচ্ছা, যখন কর্মীরা এক চাকরি থেকে অন্য চাকরিতে চলে যায় তখন তাকে কি বলা হয়? ফ্রিকশন বেকারত্ব। ফ্রিকশনাল বেকারত্ব। ফ্রিকশনাল Option B. বেকারত্ব। অ্যান্সার হবে ফ্রিকশনাল বেকারত্ব। এটা কি হয় বেসিক্যালি, কাদের মধ্যে দেখা যায়? যারা বিভিন্ন আইটি সেক্টর বা সফটওয়্যার বা ব্যাঙ্গালোরে যারা কোম্পানিতে চাকরি করে
তখন কেউ একটা চাকরি করে তখন সেই চাকরি ডিজাইন করে অন্য ভালো প্যাকেজে দিয়ে দেবে। এটাকে বলে ফ্রিকশনাল ভলেন্টারি বেকার। বেকারত্বটা একটু বলবেন? হ্যাঁ, ভলেন্টারি ভলেন্টারি বেকারত্ব, হ্যাঁ অবশ্যই বলেছিল। ভলেন্টারি বেকারত্ব হচ্ছে সাপোজ তুমি একটা, আমি তোমাকে একটা বললাম যে তুমি আমার এখানে কাজ করবে, বললে হ্যাঁ করবো। তুমি বললে যে কত টাকা দেবেন, আমি বললাম মাসে 5,000 টাকা দেবো। তুমি বললাম না না আমি করবো না। তার মানে তুমি বেকার, কিন্তু তুমি ইচ্ছাকৃত ভাবে, কারণ তোমার স্যালারি পোষালো না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। ওকে, কে এমএসপি আর ইস্যু প্রাইস সুপারিশ করে? এমএসপি বলো। কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। অবশ্যই, কৃষি মন্ত্রকের বাবা এত ক্ষমতা নেই বাবা। কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস যারা নির্ধারণ করে, কমিশনের মাধ্যমে নির্ধারণ করা হয় যে কোন জিনিসের প্রোডাক্ট কত হবে, এমএসপি কত হবে, কত ইস্যু প্রাইস হবে, সেগুলো কমিশনের মাধ্যমে ডিসাইড করা হয়। ঠিক আছে, আচ্ছা গিনিস কোএফিসিয়েন্ট শব্দটি কি পরিমাপ করে? কালকে বলেছিলাম। আচ্ছা, লরেন্স কার্ভ বলেছিল। একটি দেশের আয় বৈষম্য। যেটাই গিনিস কোএফিসিয়েন্ট, একই বলবো না কিন্তু অনেকটা হচ্ছে কাছাকাছির মধ্যে পড়ে। একটি দেশের আয় বৈষম্য সেটা আমাদের গিনিস কোএফিসিয়েন্টের মধ্যে রেফার করে। কেউ বলতে পারবে এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়? বলতে পারবে? এর ভ্যালু মনে রাখবে প্রবাবিলিটির মতো হয়ে থাকে। তাহলে কত হবে? প্রবাবিলিটির ভ্যালু কতর মধ্যে, কত থেকে কতর মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে। ব্যাস, এরও ভ্যালু 0 to 1 এর মধ্যে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, গিনিস কোএফিসিয়েন্টের ভ্যালু 0 to 1 এর মধ্যে হবে। ভালো, তার মানে 0 হলে বলতে পারি যে একদম সব সমান সমান ব্যাপার চলছে। ঠিক আছে, আর যদি 1 হয় তার মানে সেখানে চরম অবৈষম্যতা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, একটি অর্থনীতিতে পণ্য পরিষেবার তুলনায় অর্থ সরবরাহের অভাব অবস্থানের কারণ কি হতে পারে? যেখানে পণ্য পরিষেবার তুলনায়, পণ্য পরিষেবা সরবরাহ যেটা হচ্ছে তার তুলনায় অর্থ সরবরাহের অভাব দেখা যাচ্ছে। টাকা কম আছে আর হচ্ছে তোমার গুডস বেশি আছে, সেই সিচুয়েশনটাকে কি বলা হয়? ডিফ্লেকশন। ডিফ্লেশন, মানে ইনফ্লেশনের অপোজিট, তাই তো? ডিফ্লেশন বলেছিলাম। ইনফ্লেশনের অপোজিট ডিফ্লেশন। ইনফ্লেশন কি হয়? আমাদের যখন টাকা বেড়ে যায়, প্রোডাক্ট কমে যায়, তখন ইনফ্লেশন হয়। এখানে টাকা কমে গেছে, প্রোডাক্ট বেড়ে গেছে, দ্যাট ইজ ডিফ্লেশন, অপোজিট অফ ইনফ্লেশন। নাবার্ডের সংক্ষিপ্ত নাম? অপশন সি। অপশন সি। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। ওকে, ব্যাংক রেটের অর্থ কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সরকারি সুদের হার। অপশন ডি। অপশন ডি, সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, মানে যেটা আমরা রিজার্ভ ব্যাংক বলছি, রিজার্ভ ব্যাংক যে পার্সেন্টেজে সরকারি সুদের হার নির্ধারণ করে, দ্যাট ইজ ব্যাংক রেট। জানি ব্যাংক রেট আমি ব্যাংকিং পড়িয়েছিলাম। আচ্ছা, ফিসকাল স্টিমুলাস এর কনসেপ্ট কি? অপশন ডি, সরকার ব্যয়ের মাধ্যমে। অপশন ডি, মানে সরকারি ব্যয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করার জন্য গৃহীত ব্যবস্থা। দেখো, স্টিমুলাস হচ্ছে একটা কথা যেটা স্টিমুলেশন থেকে আমরা বুঝতে পারছি। স্টিমুলেশন মানে কোনো জিনিসকে উদ্দীপ্ত করা, যেন অপশনের মধ্যে একমাত্র উদ্দীপিত করার ব্যাপারটা অপশন ডি আছে। তার মানে আমি এমন কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড করব যার কারণে আমাদের অর্থনীতি স্টিমুলেট হবে, মানে অর্থনীতি একটু চাঙ্গা হয়ে যাবে, নড়ে চড়ে বসবে। সেই জিনিসটাকে বলা হচ্ছে ফিসকাল স্টিমুলাস। সেটা কখন? যখন আমাদের ফিসকাল, মানে যখন আমাদের মানে টাকার অভাব দেখা যাবে, তখন আমরা ফিসকাল স্টিমুলেশন করতে পারি, যে বেশি ইনভেস্ট করতে পারি, ইন্টারেস্ট রেট কমিয়ে দিতে পারি, বহু রকমের পদ্ধতি আমরা করতে পারি। দ্যাট ইজ কল্ড ফিসকাল স্টিমুলাস। ওকে, নেক্সট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের কনসেপ্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সরকারি রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য। অবশ্যই। অ্যাকাউন্টের ডেফিসিট কখন হয়? তোমার অ্যাকাউন্টে যখন ধার কখন হয়ে যাবে? যখন তোমার আয়ের থেকে ব্যয় বেশি হবে। অর্থাৎ গভর্নমেন্ট যে রাজস্ব তুলছে তার তুলনায় সরকারের ব্যয় যদি বেশি হয়, তখনই না কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা যাবে। কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট এই কারণেই দেখা যাবে, আয়ের তুলনায় ব্যয়ের অধিক, দ্যাট ইজ কল্ড
তোমার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ওকে, আচ্ছা তপশিলি ব্যাংক হলো একটি ব্যাংক যা কি হবে, তপশিলি ব্যাংক কোনগুলোকে আমরা শিডিউল ব্যাংক বলি? যেগুলো আরবিআই এর নির্দেশ মেনে চলে। অ্যান্সার অবশ্যই হবে যেটা আরবিআই এর দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত, জাতীয়করণের সাথে সম্পর্কিত নয়, কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক নয়, তপশিলি ব্যাংকের সঙ্গে। মানে আমরা যদি আজকে বলি তোমার অ্যাক্সিস ব্যাংক, তাহলে অ্যাক্সিস ব্যাংক কি তপশিল ব্যাংক নয়, শিডিউল ব্যাংক নয়? অবশ্যই শিডিউল ব্যাংক, কিন্তু অ্যাক্সিস কি ন্যাশনালাইজড ব্যাংক নয়। সব থেকে ভালো উদাহরণ, বুঝতে পারছি? ক্লিয়ার হলো? বুঝতে পারিনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, দুটো ব্যাংকের পার্থক্য। এসবিআই একটা মানে তপশিলি ব্যাংক, মানে শিডিউল ব্যাংক, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনালাইজড ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক ইজ এ তপশিল ব্যাংক বা শিডিউল ব্যাংক, কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক। সিম্পল। বিদেশে অবস্থিত, তাহলে কেন হতে যাবে? সিম্পল, বোঝা গেছে? তার মানে সেকেন্ড তপশিল মানে আরবিআই এর যারা রেগুলেশন মেনটেন করে চলে, এইগুলোকে তপশিল ব্যাংক বলা হয়। মূল্য বৈষম্য বলতে কি বোঝায়? অপশন বি, বিভিন্ন ভোক্তাদের কাছে বিভিন্ন দামে বিক্রি। বাকিরা কি বলছো? অপশন বি। অপশন বি। তাহলে মূল্য বৈষম্য বলতে বোঝা যায় যে এমন একটা পরিস্থিতি যখন একই পণ্য বিভিন্ন ভোক্তাদের কাছে বিভিন্ন দামে বিক্রি করা হয়। তুমি এলে, তোমাকে আমি একটা জিনিস 50 টাকায় বিক্রি করবো, তাকে আমি 60 টাকায় বিক্রি করবো। আর যাকে আমার ভালো লাগবে তাকে আমি 15 টাকাতেও বিক্রি করতে পারি। ঠিক আছে, একই পণ্য কিন্তু বিভিন্ন ভোক্তাদের বিভিন্ন দামে বিক্রি করা, দ্যাট ইজ কল্ড মূল্য বৈষম্য হয়ে থাকে। এই জন্য দেখবে আমরাও কি করি, কাউকে পার্টিকুলার যে জানে ওই দোকানে তাকে পাঠাই। ঠিক আছে, আচ্ছা ভারত সরকার নিম্নলিখিত কোনটির মাধ্যমে প্রাইস রিপোর্ট স্কিম বাস্তবায়ন করে? প্রাইস সাপোর্ট স্কিম কি করেছো? করনি কিছু, তাই তো? উত্তরটা যারা করেছে উত্তর পেয়ে গেছো ন্যাফেড। তাহলে ন্যাফেডটা কি? ন্যাফেডটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এর পুরো নাম হচ্ছে নাফেড। তার মানে নাফেড কি করে? নাফেড হচ্ছে আমাদের যে বিভিন্ন যে এগ্রিকালচার সেক্টর আছে, মানে যদি আমরা বিভিন্ন কৃষি ক্ষেত্র রয়েছে, সেই কৃষি ক্ষেত্রে কি করে, তাদেরকে উজ্জীবিত করে যে তোমরা ব্যবসা করো বা তোমরা উৎপাদন করো, সেই উৎপাদন বৃদ্ধির জন্য যাতে তোমরা সেই উৎপাদিত দ্রব্যটা বিক্রি করতে পারো। মানে একজন কৃষক সে হয়তো ভাবছে আমি 50 কিলো আলু করবো, কিন্তু তার মনে একটা চিন্তা আছে যে 50 কিলো আলু যদি আমি বিক্রি করতে না পারি তাহলে কি হবে, আমার ক্ষতি হবে। তার মানে সেই নাফেড কি করলো, তাকে উৎসাহ দিল যে তুমি 50 কিলো আলু উৎপাদন করো, তোমার যা আলু উৎপাদন হবে সেটা আমি কিনে নেবো এবং এই দামে কিনে নেবো। ঠিক আছে, তখন সে যে কৃষক হবে সে সেটা করে নেবে, সে সেটা কি মানে তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ সেই জিনিসটাকে বলা হয়, সেই কাজটা করে থাকে নাফেড। নাফেড কি করে, কৃষি ক্ষেত্রে উৎপাদনকে উদ্দীপিত করে। ঠিক আছে, উৎপাদনকে আমরা যেটাকে বলি কৃষকদের উৎপাদনকে মানে উৎসাহিত করে। ঠিক আছে, উৎসাহিত করে। আচ্ছা, ভারতের স্পেশাল ইকোনমিক জোন কার্যকরী করা ফুল হয়েছে। ফর্মটা বলুন না, ন্যাফেডের আবার ফুল ফর্মটা বলে নিন। লাগবে না, গুগল করে নেবে। ঠিক আছে, লাগবে না, আচ্ছা বেকার আচ্ছা, ঠিক আছে। বেকার বড় নাম আছে আর এরকম পড়বে না পরীক্ষায় যে নাফেডের ফুল ফর্ম কি। নাবার্ডের পরে নাফেডের পরে না, ঠিক আছে, তো দেখে নেবে, গুগল করে নেবে। ওকে, আচ্ছা ভারতের স্পেশাল ইকোনমিক জোন এসইজেড নীতি কার্যকরী করা হয়েছে কবে? কি করেছো? এসইজেড স্পেশাল ইকোনমিক জোন এসইজেড কার্যকরী করা হয়েছে কবে? স্যার অপশন সি। অপশন সি 2000 সালের নভেম্বর মাসে, 2000 এর নভেম্বর মাসে এসইজেড করা হয়েছে। এসইজেড বেসিক্যালি কি হয়েছে যে আমরা মানে দেখো এখন যেসব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো এসইজেড করে তাদের মধ্যে করা হচ্ছে। গভর্নমেন্ট এখন প্রচুর পরিমাণে এসইজেড বানাচ্ছে। সুবিধা কি, সাপোজ ধরো তুমি একটা হচ্ছে মানে স্টিল কারখানা তৈরি করবে, তাহলে স্টিল কারখানা যদি তুমি তৈরি করো সেটা নিশ্চয়ই এমন জায়গায় করবে যার কাছাকাছির মধ্যে তুমি কাঁচামাল পাও।
এবং কাছাকাছির মধ্যে সেটাকে বিক্রি করতে পারো, তাহলে বা সেখানে যাতে 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, 24 ঘন্টা যাতে সেখানে জল থাকে, সেই সব দেখবে। তার মানে এসইজেড হচ্ছে সেই জায়গায় যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো একসাথে বা খুব ইজিলি আমরা করতে পারি। এই জন্য দেখবে ব্যাঙ্গালোর বলো বা বড় বড় টাউনে এসইজেড আছে, বিশেষ দেখবে হেডকোয়ার্টার গুলো সব পরপর দেখবে একই জায়গাতে। কেন? যেখানে সমস্ত জায়গায় হেডকোয়ার্টার থাকবে সেখানে ইলেকট্রিসিটি বলো বা সমস্ত ফেসিলিটি ভালো প্রোভাইড হবে। সেই জন্য এসইজেড তৈরি করা আছে, স্পেশাল ইকোনমিক জোন। হায়দ্রাবাদে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, ঠিক আছে, তারপর আমাদের দিল্লিতে রয়েছে, মুম্বাইতে রয়েছে, এই জিনিসগুলো। তো 2000 সালে আমাদের এসইজেড করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, স্পেশাল ইকোনমিক জোন আইনটা কবে কার্যকরী করা হয়েছিল? এই জন্য অ্যাক্ট কবে হবে তাহলে? 2005। 2005। তাহলে প্রথমে এসইজেড করা হয়েছে কিন্তু তার অ্যাক্ট পাস হয়েছিল 2005 এ। 2005 সালে স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট 2005 এটা সংসদে পাস হয়েছিল, কিন্তু উত্তরটা ভুল হয়ে গেল, কারণ অ্যাক্ট 5 এ হয়েছিল, কার্যকরী হয়েছিল 2006 তে। মনে থাকবে কি থাকবে না? লিখে দিচ্ছি তাহলে অ্যাক্ট, এই যে অ্যাক্টটা পাস হয়, ঠিক আছে, পাস হয়েছিল 2005 23শে জুন 2005 এ, কিন্তু এটা কার্যকরী হয়েছিল 2006 তে, 10th ফেব্রুয়ারি। ওকে, 10th ফেব্রুয়ারি। মনে থাকবে ভুলটা কিরকম হয়ে যাবে, জানা জিনিস ভুল হয়ে যাবে তো। ওকে, কোশ্চেনটা দেখো, কার্যকর বলেছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, ভারতীয় অর্থনীতিতে কোন সেক্টরে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই নিষিদ্ধ? করে সবগুলো। খুচরো ব্যবসা। সবগুলো। সবগুলোই হবে। অবশ্যই সবগুলো হবে, ঠিক আছে। লটারি তো হবে, জুয়াবাজি তো হবেই হবে, লটারিতে কিন্তু এফডিআই নিষিদ্ধ। এবং তার সাথে সাথে খুচরো ব্যবসা বলতে আমাদের যে ছোটখাটো হয়, ঠিক আছে, এটা তোমরা ওই স্ক্যাম 1991 দেখেছিলে কেউ? ওই তোমার মুভিটা নয়, যে তোমার হচ্ছে হর্ষদ মেহতার যে এটা, ওখানে দেখবে খুব সুন্দরভাবে জিনিসগুলো অনেকটা এক্সপ্লেন করছে, বুঝতে হয়তো পারবে না, ঠিক আছে। তো যাই হোক, ওখানে এইগুলো হচ্ছে স্পেশাল কিছু ড্রয়িং রাইটস তাদেরকে দেওয়া থাকে, ঠিক আছে। এটা গভর্নমেন্ট, শুধু ইন্ডিয়ান মার্কেট যারা রয়েছে তারা এগুলো করতে পারে, মানে সরাসরি বিদেশি বিনিয়োগ এইসব জায়গায় নিষিদ্ধ। আচ্ছা, কি হবে? ভারতীয় অর্থনীতির আমদানি রচনায় সর্বোচ্চ রপ্তানির হার অর্জন করেছে কোনটা 10 বছরে ইন্ডিয়া সব থেকে বেশি? অপশন এ, মূল্যবান। হ্যাঁ, মুক্তা, মূল্যবান এবং যে পাথরগুলো হয় সেগুলো। তবে যাই হোক, সবচেয়ে বেশি আমরা যে আমদানি করেছি সেটা হচ্ছে তুলা, তাই তো? তোমরা জানো হয়তো এই জিনিসটা সম্পর্কে, তুলা আমাদের আমদানি করতে হয় সব থেকে বেশি। যাই হোক, সেটা আমি খুব আর বেশি ডিটেলসে আলোচনা করবো না, তোমাদের স্যার করাবে। আচ্ছা, মানব সম্পদ পরিকাঠামো দ্বারা সমর্থিত অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন এবং আকর্ষণীয় রাজস্ব প্যাকেজ, এই এলাকাগুলোকে কি বলা হয়? মানে যেই জায়গায় সবচেয়ে ভালো ফেসিলিটি আমরা পাই, মানে যেই জায়গায় মান সম্পন্ন পরিকাঠামো, মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে, প্রযুক্তি পার্ক। কি সেগুলোকে বলি কি বলো? স্যার ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এগুলোকেই তো এসইজেড বলা হয়, স্পেশাল ইকোনমিক জোন। এসইজেড, এতক্ষণ ধরে এসইজেড এর কথা তো বলছি। সেই জায়গায় মানসম্পন্ন পরিকাঠামো থাকবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকবে, আকর্ষণীয় রাজস্ব প্যাকেজ থাকবে, মানে তুমি যদি সেখানে বানাও, গভর্নমেন্ট সেখানে তোমাকে অনেক ভর্তুকি বা এই সম্পর্কিত দেবে। সেই এলাকাটাকে কি বলা হবে? সেই কারণের জন্যই তো সবাই যাচ্ছে, এসইজেড এর কারণে, স্পেশাল ইকোনমিক জোন, এই কারণে, এটাই তো কথা, তাই না? প্রযুক্তি পার্ক আলাদা জিনিস, হ্যাঁ। আচ্ছা, সরকার জনসংখ্যা জনবন্টন ব্যবস্থা এবং বাফার স্টক তৈরির জন্য যে মূল্যে খাদ্যশস্য ক্রয় করে তাকে কি বলা হয়? ওই যে ইটি দেয় আর কি, তোমার হচ্ছে কি বলে, ওই যে রেশন টেশন দেয়, যে মূল্যে খাদ্যশস্য ক্রয় করে তাকে কি বলে? ন্যূনতম সমর্থন মূল্য। ন্যূনতম সমর্থন ন্যূনতম সমর্থন মূল্য। ন্যূনতম সমর্থন মূল্য, তাই তো? না একটু ভুল হলো কিছু? সংগ্রহের মূল্য। সংগ্রহের মূল্য। আর কি হচ্ছে?
কি হবে উত্তর? একটু বুঝিয়ে কয়েলিং দিচ্ছি, মূল্যটা কি? বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে উত্তর হবে সংগ্রহের মূল্য। ঠিক আছে? গভর্নমেন্ট যে মূল্যে খাদ্যশস্য ক্রয় করে, তার মানে গভর্নমেন্ট কি করছে, খাদ্যশস্যটা সংগ্রহ করছে। ন্যূনতম সমর্থন মূল্য যেটাকে বলে এমএসপি। এমএসপি মানে কি? এই জিনিসের মূল্য যতটা এর থেকে যাতে বাড়তে না পারে। এই এমএসপি ডিসাইড করে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সরকার ডিসাইড করে যে এই বছর আলুর দাম এত এমএসপি হবে, মানে এত টাকার বেশিতে আলু বিক্রি করা যাবে না। দ্যাট ইজ কল এমএসপি। ওকে? কিন্তু সংগ্রহের মূল্য ডিসাইড করে আমাদের যে ওই যে বললাম কৃষির ক্ষেত্রে যে একটা কমিশন গঠন হয়, ওই যে বললাম একটু আগে যে অপশনে দিলাম সেটা। ইস্যু মূল্য জিনিসটা কি? এটা অ্যান্সার হবে। তারাই হচ্ছে খাদ্য মূল্য সেই মূল্যে কেনে, ডিসাইডেড মূল্যে। ইস্যু মূল্য হচ্ছে যেটা হচ্ছে আইপিও ডিসাইড করে। আইপিও মনে আছে? ইনিশিয়াল পাবলিক অফারিং বুঝিয়েছিলাম আইপিও। আইপিও তে যে ভ্যালুটা হয়, ওকে, আইপিও তে যে ভ্যালুটা হয় তাকে বলে ইস্যু মূল্য। ঠিক আছে? আর কয়েলিং মূল্য কোন জিনিসটাকে বলা হয়? কয়েলিং মূল্য বেসিক্যালি বলা হয় যে মানে যে মূল্যে তুমি এটাকে বিক্রি করবে সেটাকে কয়েলিং মূল্য বলে। ঠিক আছে? তো এখানের উত্তরটা হচ্ছে সংগ্রহের মূল্য। যে টাকার গভর্নমেন্ট সরকার কেনে সেটাকে সংগ্রহের মূল্য বলা হয়। আচ্ছা, অর্থনীতিতে হাই, বলো বলো। স্যার, সংগ্রহের মূল্যতে বললে না যে কমিশন ঠিক করবে যে হুম কোন মূল্যতে আর কি দেওয়া যাবে, হুম হুম। ওইটা স্যার গভর্নমেন্ট ঠিক করে না? মানে গভর্নমেন্ট এনে না কমিশন যেটা বলে দেয় সেইটাই বাজারে চলে? কমিশন যেটা বলে দেয় সেটাতেই গভর্নমেন্ট কেনে। মানে তুমি আজকে চাল বিক্রি করো, তুমি হয়তো চাল উৎপাদন করেছো, সরকার একটা টাকা নির্ধারণ করে বলে যে সরকার এই টাকায় কিনবে। এটা সরকার স্যার, ওই বলে যে না, এটা হচ্ছে স্যার ওটা। বলে না যে সেই মান্ডিতে আর কি ধান কেনে বা হুম শস্য কেনে, ওইটা কি হুম, ওই জিনিসটাকেই বলছেন সংগ্রহ একদম মূল্য? একদম একদম মানে ওইটাকেই বলা যে হচ্ছে। টাকায় গভর্নমেন্ট আর কি কিনছে সেই টাকায় হুম সবসময় যারা বাজারে বিক্রি করছে সেই টাকায় কিন্তু নয়, তার চেয়ে কম টাকায় বিক্রি হয়। মানে একদম। কৃষককে বিক্রি করে দিতে বাধ্য হতে হয় আর কি অনেক হুম সময়। হুম। এবার এর হুম। পেছনে অনেক গল্প আছে, আমি যদি হ্যাঁ, হ্যাঁ। আলোচনা করতে যাই অনেক গল্প চলে যাবে। মানে এখন দেখবে কৃষক বন্ধুর ক্ষেত্রে কি হয়, তুমি হচ্ছে মানে এগুলো আমার হচ্ছে মানে দিদি সার্ভিস করে, তো আমি এগুলো সম্পর্কে জানি যে কি ব্যাপার স্যাপার গুলো হয়। বললো না, আমার বন্ধু পুলিশেও আছে, আমার মানে রিলেটিভ গভর্নমেন্ট সব জায়গাতে আছে, প্রত্যেক জায়গায় কি গল্প টল্প হয় অ্যাকচুয়াল কাজের ক্ষেত্রে সবের গল্প আমি ঠিক জানি। যেন কি হয়, সাপোজ ওই দেখবে কৃষক বন্ধু যাদেরকে টাকা দেয়, সাপোজ বলেছে যে তুমি যদি 1 বিঘা জমি থাকে, ঠিক আছে, 1 বিঘা জমি রেজিস্টার করলে তোমাকে 5,000 টাকা করে দেওয়া হয়, তাই তো? এবার তোমার 1 বিঘা জমি যেহেতু রেজিস্টার আছে, তোমার কাছে যদি 5 বিঘা জমি থাকে, আছে তো 5 বিঘা জমি থেকে তোমার ধান হয়তো কেন, কারণ তোমার 1 বিঘা জমি রেজিস্টার করা আছে। বুঝতে পারছো? সরকার এটাকে বাড়াবেও না, এই সমস্যা করে। ওকে? আচ্ছা স্যার, বলছি এমএসপি র উল্টোটা কি এমআরপি? না না না, এমএসপি আর এমআরপি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, গুলিয়ে ফেলবে না। এমএসপি আলাদা জিনিস, এমআরপি আলাদা জিনিস। এমআরপি হচ্ছে তোমার হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে, ঠিক আছে, আর এমএসপি হচ্ছে গভর্নমেন্টের কেনা, দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। ঠিক আছে? আচ্ছা। তো এই দুটোর মধ্যে গুলাবে না। এমএসপি যেটা হচ্ছে তুমি কোনো কিছু জিনিস গভর্নমেন্টের কাছে কিনছে, সরকার কিনছে, সেখানে এমএসপি। এমআরপি মানে কোনো প্রোডাক্ট যেগুলো দোকানে বিক্রি হচ্ছে সেগুলোতে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। বুঝা গেছে? এমএসপি আর এমআরপি আলাদা জিনিস। আচ্ছা, রিটেল মানে কি? রিটেল, রিটেল মানে যেগুলো কোনো জিনিস তোমাকে কিভাবে বোঝাবো, হোলসেল আর রিটেল। হোলসেল মানে যখন কোনো জিনিস কেউ একসাথে অনেকগুলো জিনিস বিক্রি করে তখন তাকে হোলসেল বলে, আর যখনই সেগুলোকে খুচরো বিক্রি করে সেটাকে রিটেল বলে। মানে তুমি হয়তো কোনো একটা দোকানে আচ্ছা। গেলে বা কোনো একটা জায়গায় তোমার হয়তো কাপড়ের দোকান আছে, তো কাপড় কি করো, তুমি যখন বিক্রি করবে, তোমার তোমার একটা দোকান আছে, সাপোজ ধরো তোমার বাড়ির যেখানে সেখানে তুমি একটা দোকান খুলেছো, তাহলে তুমি নিশ্চয়ই একটা দুটো জিনিস কিনে বিক্রি করতে পারবে না, তোমাকে সেই জিনিসের একটা লট কিনতে হবে, মানে সেই জিনিসেরই 10টা তোমাকে কিনে আনতে হবে, তারপরে তুমি হোলসেলে কিনছো। কিন্তু যখন কেউ কাস্টমার কিনবে সে তো 10টা কিনবে না, সে একটা কিনবে, তখন সে রিটেলে বিক্রি করবে। বুঝতে পারছি কথাটা? হুম হুম হুম, এবার বুঝলাম। ঠিক আছে? ওই জন্য হোলসেলের ক্ষেত্রে দাম কম হয়, রিটেলের ক্ষেত্রে দাম একটু বেশি হয়, কারণ হোলসেল কিনে এনে তারা রিটেলে বিক্রি করে। ওকে? আচ্ছা, অর্থনীতিতে হাইপার ইনফ্লেশন কি? হাইপার টাকা ইনফ্লেশন পতন।
কি করেছো? হাইপার ইনফ্লেশন, বি টাকার মূল্যের টাকার মূল্যের পতন। টাকার মূল্য যদি পতন হয়, ইনফ্লেশন মানে বুঝতে পারছি টাকা যদি মূল্য কমে যায়, হাইপার মানে আরো বেশি, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড হাইপার ইনফ্লেশন। আচ্ছা, বাজেটে ফিসকাল ডেফিসিট মানে কি? ফিসকাল ডেফিসিট কথাটার মানে কি? ফিসকাল ডেফিসিট কথার মানে অপশন বি। এর অপশন বি। অপশন বি। ওকে, তাহলে অপশন অবশ্যই সি। অপশন বি সি। ঠিকই আছে বাবা। না না না, ঠিকই আছে। ফিসকাল ডেফিসিট মানে বাজেট ঘাটতি এবং আভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণের নিট বৃদ্ধির সমষ্টি। এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট যখন হয়, যখন আমাদের ডেফিসিট হয়। দেখো, ডেফিসিট তখন হবে যখন অবশ্যই বাজেট ঘাটতি হবে। বাজেট ঘাটতি হচ্ছে মেন কথা, প্রধান কথা। ডেফিসিট তখনই হবে যখন তোমার ইনকাম কম হবে, দ্যাট ইজ ডেফিসিট। কিন্তু মূলধনের ঘাটতি কখনোই ফিসকাল ডেফিসিটের মধ্যে পড়ে না। কারণ এক কথায় মূলধন কিন্তু কখনো কমে না। মূলধন ডাইরেক্টলি কখনো কিন্তু যখনই তুমি পেমেন্ট করবে, মানে কাউকে কিছু মানে ফেরত দেবে, তখন হয়। মূলধন কিন্তু ঘাটতি হয় না, ঠিক আছে? সেটা অন্য জিনিস। বাজেটের ঘাটতি হবে আভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণের নিট বৃদ্ধির সমষ্টিকে বলা হয় ফিসকাল ডেফিসিট। আভ্যন্তরীণ আর বাহ্যিক ঋণ বলতে কি? আভ্যন্তরীণ ঋণ মানে আমি সাপোজ ধরো বাজেটের ক্ষেত্রে আমার ঘাটতি হচ্ছে, মানে গভর্নমেন্ট ডিসাইড করলো যে এবারে আমি 10 কোটি টাকা খরচ করব, কিন্তু তার খরচ হয়ে গেল কাজ করতে গিয়ে 12 কোটি টাকা, তাহলে 2 কোটি টাকা তার ঘাটতি হলো, দ্যাট ইজ বাজেট ঘাটতি। আভ্যন্তরীণ ঋণের ঘাটতি কি? সাপোজ এই কাজ করার জন্য গভর্নমেন্টকে অন্য কারো কাছ থেকে 3 কোটি টাকা ধার নিতে হয়েছে এবং গভর্নমেন্ট অন্য কাউকে ঋণ দিয়ে সে তার কাছ থেকে 4 কোটি টাকা সে লাভ করেছে। হতেই পারে বাহ্যিক ঋণ দিয়েছে আর আভ্যন্তরীণ ঋণ দিয়েছে, তাদের নিট বৃদ্ধি সেইগুলোকে আমরা যখন যোগ করব, তাহলে যদি এখানে প্রফিট করে তাহলে এইটা মাইনাস হয়ে 1 crore হবে। আর গভর্নমেন্ট যদি দুদিক থেকেই ধার নেয়, হতে পারে গভর্নমেন্ট বিদেশি কারো কাছ থেকে ধার নিল, আবার এটা ইন্ডিয়ার মানে দেশের মধ্যেও কারো কাছ থেকে নিল, তখন এটা 7 crore হয়ে যাবে। তখন এই 7 crore আর 9 crore যোগ করে দেবো, টোটাল আমার ফিসকাল ডেফিসিট হবে। এবার বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, কোন শিল্পকে 8 কোর ইন্ডাস্ট্রিজ এর অন্তর্ভুক্ত নয়? 8টা কোর ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? বলো। তুলা। তুলো হবে, ঠিক আছে। তুলো আমাদের 8টা কোর ইন্ডাস্ট্রির মধ্যে তুলো কিন্তু আমাদের পড়ে না, কিন্তু তুলো আমাদের মানে সব থেকে বেশি প্রয়োজন আমাদের মানে তুলোর ক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। স্যার স্যার বলো বলো বলো। স্যার এই কোশ্চেনটার কোর ইন্ডাস্ট্রিজ এইটা হচ্ছে সেই মানে থার্ডটা কোন জায়গায় পড়ছে? প্রাকৃতিক গ্যাস ইস্পাতটা বুঝতে পারছি, কিন্তু আমি ওই জায়গাটা বুঝতে পারছি না, ওই জন্য তখনও থার্ড উত্তর করলাম। কোনটা বলো তো, কি বলছো? 8 কোর ইন্ডাস্ট্রিজ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে মানে মানে 8টার মধ্যে বুঝতে পারছি, কিন্তু তখন ওই মানে যখন অ্যান্সারটা করলাম তখন সার আর তুলার মধ্যে মানে কনফিউশন হচ্ছিল, কিন্তু হ্যাঁ সারটা কিভাবে 8 কোরের মধ্যে ঢুকছে ওই জায়গাটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটা তো ডিসাইডেড করাই আছে। 8টা কোর ইন্ডাস্ট্রি কি কি আছে? আমাদের কোল রয়েছে, কয়লা রয়েছে, তারপরে আমাদের ন্যাচারাল গ্যাস রয়েছে, তাই তো? ইস্পাত ন্যাচারাল রয়েছে, গ্যাস রয়েছে, লোহা ক্রুড অয়েল রয়েছে, তাই তো? ক্রুড অয়েল যেটা রয়েছে, তারপর আমাদের যে সার রয়েছে, তারপর ইস্পাত রয়েছে, মানে স্টিল যেটা রয়েছে, ইস্পাত রয়েছে, তারপর আমাদের সিমেন্ট রয়েছে, ঠিক আছে? সারটা কি সিমেন্ট রয়েছে। ডাইরেক্ট আছে? যেমন যেমন কোল, ওই ক্রুড অয়েল, যেমন এগুলো ডাইরেক্ট বলা আছে, ওখানে সারটাও কি ডাইরেক্ট বলা আছে? মানে সারটা আমি হ্যাঁ, বুঝতে সার পারছি না। ডাইরেক্ট বলা আছে, অবশ্যই সার ডাইরেক্টলি হবে। আর আচ্ছা বিদ্যুৎ আচ্ছা উপাদান, ঠিক আছে, বিদ্যুৎ উপাদান হয়ে থাকে। আর তোমার ক্রুড অয়েল আলাদা, আর তাছাড়া হচ্ছে যেগুলো শোধনাকৃত দ্রব্য যেগুলো হয়ে থাকে, যেগুলো পিউরিফাইড হয়, মানে পেট্রোল ডিজেল, সেগুলো আমাদের কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ক্রুড অয়েল আলাদা পড়ে, পেট্রোল ডিজেল শোধন করে যেটা হয় সেটা আলাদার মধ্যে পড়ে। এইভাবে 8টা কোর ইন্ডাস্ট্রি হয়, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, দেশজ এটা কি করেছো? এটা মনে হয় তোমাদের উত্তরটা ভুল করে দিয়েছিলাম আমি দেওয়ার সময়, যারা যারা পেয়েছিলে এটা কাউকে একজন। এটা মোট দেশজ পণ্য জিডিপি হবে, ঠিক আছে? এটা মার্কিংটা ভুল করা ছিল, এটার উত্তর জিডিপি হবে, ঠিক আছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি হবে। আচ্ছা, না মাথা পিছু আয় হবে না? না 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 মাথা পিছু প্রকৃত হয় তো? না না না, উত্তর ঠিকই জাতীয় ছিল, পণ্য।
উত্তর আমি GDP ঠিকই দিয়েছিলাম, মাথা পিছু প্রকৃত আয় হবে। মোট দেশজ পণ্য বলতে তোমার হচ্ছে জিএনপির কথা বলা হচ্ছে, দেশজ পণ্য এনপি, ঠিক আছে, দেশজ পণ্য জিএনপির কথা বলা হচ্ছে। আর নিট দেশীয় পণ্য তোমার হচ্ছে এনপির কথা বলা হচ্ছে। আর নেট জাতীয় পণ্য এনডিপির কথা বলা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে কোনোটাই নয়, একমাত্র মাথা পিছু প্রকৃত আয়, রিয়েল ইনকাম, সেটাই হবে এখানে। এখানে জিডিপি অপশনে নেই। স্যার জিডিপি তো স্যার বলো বলো বলো। স্যার বলছি যে জিডিপি দিয়েই তো মাপা হয় অর্থনৈতিক হ্যাঁ, বৃদ্ধি। তো অপশনে নেই তো তুমি কি করে করবে আচ্ছা বলো? স্যার মানে অপশন নেই, জিডিপি যদি না থাকে তাহলে মানে পিপিপি করব। একদম একদম পিপিপি করবো। আমি এই কারণে আমিও খেয়াল করিনি যে এটা হচ্ছে, তুমি যে বলেছিলে উত্তর ঠিকই দেয়া ছিল, ঠিক আছে। তো উত্তর আমি যেটা দিয়েছিলাম একদম ঠিকই উত্তর ছিল, ঠিক আছে। ওইটাই উত্তর হবে, কারণ এখানে জিডিপি অপশনের মধ্যে নেই। আচ্ছা জিডিপি যদি থাকতো জিডিপি অ্যান্সার হতো, কিন্তু জিডিপি এখানে এটা অপশনে। স্যার এইটা কি হয় জানেন তো, ধরুন করে এলাম পিপিপি দিয়ে, তারপর না ওরা একটা কি ডিসমিস করে দেয়, দিয়ে নাম্বারও দেয় না, আর তারপরে কোশ্চেনটাকেও গন্ডগোল করে দেয়, মানে না ওতে মার্কস পাওয়া যায় না উত্তর দিয়ে শান্তি পাওয়া যায়। দেখো কিছু 2-4টে কোশ্চেন তোমার হবেই, এই জন্য তোমার যদি কাট অফ যদি সাপোজ ধরো 120 যায়, তুমি যদি 122 করে দিয়ে ভাবো যে না আমি পেয়ে যাবো, খুব ভুল কথা। হ্যাঁ তোমাকে 120 কাট অফ হতে গেলে তোমাকে 130 মিনিমাম করে আসতে হবে, কারণ কিছু কোশ্চেন ডাউটের জন্য এদিক ওদিক হবেই হবে। তোমাকে এটা ভেবেই রাখতে হবে যে কিছু কোশ্চেন তোমার গন্ডগোল হবেই হবে, সব কোশ্চেন নিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারো না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, কোন খাত ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড? খুব সহজ কোশ্চেন, কৃষি খাত। কৃষি খাত, ঠিক আছে। এটা নিয়ে আর বলার কিছুই নেই। আচ্ছা, আইডিবিআই এর পুরো নাম? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অপশন বি। বি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই, ঠিক আছে। তো আইডিবিআই কবে গঠিত হয়েছিল মনে আছে? 1968। 1968 ছিল না বাবা, 64 ছিল, 1964 ছিল না, একটু গুলিয়ে গেছে তাই তো। আইডিবিআই 1964 এ ছিল, হ্যাঁ 1964 সালে 1 জুলাই এটা চালু হয়েছিল, ওকে, 64 এ হয়েছিল। যাই হোক, আইডিবিআই কিন্তু প্রেজেন্টলি আইডিবিআই কিন্তু প্রথমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য করা হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট কি করেছে, এখন আইডিবিআই কিন্তু আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ব্যাংক অফ ইন্ডিয়া নাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই কাজটা করে না। এখন আইডিবিআই 2019 থেকে, ঠিক আছে, 2009 থেকে আইডিবিআই কে কি করা হয়েছে, বেসরকারি ব্যাংক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এতদিন আইডিবিআই আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে কাজ করেছে, এরপর থেকে এটাকে বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে, বেসরকারি। এখন কিন্তু আইডিবিআই হচ্ছে প্রাইভেট ব্যাংকের মতো কাজ করে, ওকে, মাথায় ঢুকছে? 2019 থেকে এখন বেসরকারি ব্যাংক হয়ে গেছে। আচ্ছা, কোনটি পরোক্ষ কর? কি হবে? ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? অপশন বি। অপশন বি, Option B। স্টেট ডিউটি পরোক্ষ কর। বলো কি হবে? আবগারি শুল্ক। একদম অ্যান্সার গাড়ি এটাই শুল্ক। হবে, এক্স্যাক্টলি, আবগারি শুল্ক, যেটাকে এক্সাইজ ডিউটি বলা হয়। আবগারি মানে এক্সাইজ ডিউটি। কি পার্থক্য এক্সাইজ ডিউটি আর স্টেট ডিউটির মধ্যে? কি পার্থক্য দুটোর মধ্যে? কেন গুলাচ্ছে? এইটাই গুলিয়ে যাচ্ছে। দেখো বাকিগুলো নিয়ে কোনো ডাউট নেই তো, মূলধন লাভ কর, সম্পদ কর, বলা দরকার নেই, ওগুলো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আমি এই দুটো বই বুঝিয়ে দিলেই হবে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখ, এস্টেট ডিউটি হচ্ছে, তুমি সাপোজ ধরো কোনো তোমার কাছে সম্পদ এলো, এস্টেট মানে তোমার কাছে কোনো সম্পদ, মানে এটাও এক ধরনের প্রপার্টি। সম্পদ অনেক রকম হতে পারে, যে এই যে সম্পদ এটা অন্য রকমের সম্পদ। এই সম্পদ সাপোজ কোনো কিছু তুমি বিদেশ থেকে ইম্পোর্ট করলে, কিনলে সেটা নয়, তুমি কোনো সম্পদ নিয়ে এলে, এস্টেট, তোমার সম্পদ কোনো জায়গায় এলো, বা কোনো সম্পদ তোমার ক্রিয়েট হলো, বিভিন্ন ভাবে হতে পারে, দ্যাট ইজ এস্টেট ডিউটি। মানে তুমি এই সম্পদ, এটাও এক ধরনের সম্পদ করের মতোই, সেই কারণে এটা আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ওটা যখন ক্রিয়েট হবে সেই কারণে তোমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক কি,
যখন তুমি আমাদের কোনো একটা রাজ্যের মধ্যে বা কোনো জায়গায় মদ ঢুকলো, ঠিক আছে, তখন বা কোনো কিছু তোমার ধরো এই ধরনের জিনিস আমাদের এন্টার করলো, তাহলে এর উপরে যে ট্যাক্স পড়বে, তোমার এই রাজ্যে মদ বিক্রি করার জন্য তোমাকে যে ট্যাক্সটা দিতে হবে সেটা হচ্ছে আবগারি শুল্ক। বুঝাতে পারলাম? কথাটা ক্লিয়ার হলো? ওকে। কাস্টম ডিউটি আবার গুলিয়ে ফেলবে না, কাস্টম ডিউটি আবার আলাদা। কাস্টম ডিউটি হচ্ছে তুমি বিদেশ থেকে যদি কোনো জিনিস নিয়ে আসো তখন তার জন্য যে ডিউটি হবে সেটা কাস্টম ডিউটি, সেটা আবার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তুমি যেহেতু আনছো সেই কারণে পড়ছে কাস্টম ডিউটি। বুঝতে পারছি না? এক্সাইজ কাস্টমস ডিউটি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে? কাস্টম ডিউটি ডাইরেক্ট পড়ে না ইনডাইরেক্ট পড়ে? কাস্টম ডিউটি আর ইনডাইরেক্ট মনে হচ্ছে। ইনডিরেক্ট হবে। কাস্টম ডিউটি ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট কাস্টম ডিউটি আমাদের হচ্ছে হ্যাঁ ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ঠিক হ্যাঁ, কাস্টম ডিউটি হ্যাঁ তুমি বাইরে থেকে নিয়ে আসছি, হ্যাঁ ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ঠিক হ্যাঁ, ওকে। এক্সাইজ ডিউটি কিন্তু আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ওকে। আচ্ছা, নিজের কোনটি ভারতের পরোক্ষ কর? এটা খুব সহজে উত্তর দেওয়া যাবে। গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি। জিএসটি আমাদের গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এটা আমাদের খুব ইজিলি আমরা উত্তর দিতে পারবো যে জিএসটি। এটা চালু করা নিয়ে আমাদের যাই হোক আমাদের রাহুল গান্ধী কি বলেছিল, মহাভারতে জিএসটি খুঁজছিল, মনে আছে? এটা দেখেছো স্টেটমেন্ট বলেছিল? শুনোনি? দেখা হয়নি না স্যার। এই তো চোখে পড়েনি আর কি। সে বলছে এই সরকার কি করছে, বলে আগেকার হচ্ছে মহাভারতে হচ্ছে কোন মহাভারতে অত তারা কি জিএসটি লাগিয়েছিল, এই সরকার এসে জিএসটি মানে কংগ্রেসের জিএসটি লাগাতে কংগ্রেসের প্রচুর মানে খারাপ, প্রচুর মানে চুরিটা কমে গেছে না, চুরিটা বন্ধ হয়ে গেছে না, এই কারণে খুব কষ্ট হচ্ছে আর কি। কেন জিএসটি নিয়ে এখনো চিৎকার করছে যে এই সরকার যদি মানে কংগ্রেস যদি ক্ষমতায় আসে আবার জিএসটি বন্ধ করে দিয়ে আবার সব আগের ট্যাক্স চালু করে দেবে। ঠিক আছে, তো যাই হোক মানে খুব কষ্ট, ওই জন্য বলছে মহাভারতে জিএসটি লাগায়নি, এখানে এই সরকার এসে লাগে, এই সব ব্যাপার আর কি। যাই হোক সে মানে মহান লোক না রাহুল গান্ধী, এই আর কি। যাই হোক তার বক্তব্য কি মানে সে লেভেলের স্টেটমেন্ট। আচ্ছা যাই হোক, কে ভারতের রেপো রেট নির্ধারণ করে? রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কি করে, আমাদের রেপো রেট ডিসাইড করে থাকে। ঠিক আছে, সিম্পলি। আচ্ছা, লরেন্স কার্ভ কি দেখায়? আগের দিনই বলেছিলাম প্রবাবিলি। স্যার এটা আই বন্টন। লরেন্স কার্ভ আমাদের হচ্ছে আয় বন্টন দেখায়। আচ্ছা, গ্যাডগিল যোজনা, এটা নিয়ে একটু কোশ্চেন হচ্ছিল, এটা নিয়ে কয়েকজন বলছিল থার্ড না চতুর্থ পঞ্চবার্ষিক। আচ্ছা, চতুর্থ পঞ্চবার্ষিকী তোমরা গ্যাডগিল বলছো? আচ্ছা, তৃতীয় তো স্যার। তৃতীয় স্যার। তাহলে আমি তাহলে তো মডেলটা চতুর্থতে হয়েছিল। তাহলে আমি এটা অ্যান্সার থার্ডই দিয়েছিলাম, বাট তোমাদের কেউ কেউ বলছো স্যার এটা ফোর্থ হবে। গ্যাডগিল ফর্মুলা তো বাবা তৃতীয়টাই তো গ্যাডগিল ফর্মুলা ছিল। যে গ্যাডগিল ফর্মুলা ছিল সেটা তো থার্ড, যেটা 1961 থেকে 66 যে প্ল্যানটা নেওয়া হয়েছিল সেটাই তো গ্যাডগিলের মত অনুযায়ী 1961 থেকে 66 কমপ্লিট হয়নি, যেটা ফেলিওর হয়েছিল। ঠিক আছে, সেটাই তো বাবা গ্যাডগিল ফর্মুলা। তত্ত্ব অনুযায়ী মডেল তৈরি হয় কি চতুর্থ পঞ্চবার্ষিকীতে? একদম, এটা যেহেতু ফেলড হয়েছিল, ঠিক আছে, এটা ফেলড হয়েছিল, সেই কারণে আমাদের যে ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা 1969 হয়েছিল। সেটা বেসিক্যালি ইন্দিরা গান্ধী সরকার, যে ইন্দিরা গান্ধী সেটাকে করেছিল 1969, কিন্তু সেটাও ফেলড হয়েছিল। তার কারণ কি ছিল? বাংলাদেশের যে লিবারেশন 1971 এর যে ওয়ার যেটা করেছিল, সেই কারণে ফোর্থ যেটা সেটাও ফেলড ছিল ইন্দো পাকিস্তান ওয়ারের জন্য। এবারে থার্ড আর ফোর্থ সবসময় ফেলড হয়েছিল। ওকে, এই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর চতুর্থ যেটা বেসিক্যালি যেটা ফোর্থ, এটা কিন্তু অশোক মেহতা কমিটি। ওকে, আমরা থার্ড যেটা সেটাকে গ্যাডগিল বলি, আর যেটা চতুর্থ সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি, অশোক মেহতা যোজনা বলতে পারো, তাতেও অসুবিধা নেই। ঠিক আছে, আর প্রথম দুটো জানি তো, প্রথমটা কি ছিল? প্রথমটা হ্যারড ডোমার, আর সেকেন্ডটা প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেল। ঠিক আছে, মহালানবিস মডেল। ওকে, আচ্ছা এনএনপি কি করেছো?
স্যার অপশন ডি। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। জিএনপি মাইনাস অবচয় বা ভাতা। এনএনপি সিম্পল। আচ্ছা, যদি নগদ রিজার্ভ অনুপাত কমে যায় তাহলে ক্রেডিট ক্রিয়েশন কি হবে? এটাও কালকে হয়েছিল, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি হয়েছে পাবে। কাল। এটা কাল আগের কি দিন হয়েছে? হয়েছিল। হ্যাঁ, এটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, সেই জন্য একটা হচ্ছে কনসেশন, মানে একটা এক্সট্রা দেওয়া। ঠিক আছে, কি হবে? এটাও স্যার রিপিট এটাও হয়েছে মনে হচ্ছে। ছিল। এটা নরসিংহ নরসিংহ, রাও। এটাও হ্যাঁ রিপিট ছিল। এটাও তো তার মানে হয়েছে স্যার। দুটো, মনমোহন সিং। তার মানে দুটো হয়ে গেছে, তাই তো? দুটো হচ্ছে তিনটে রিপিট রিপিট ছিল। হয়েছে, লরেন্স তিনটে রিপিট। কার্ভ। আচ্ছা, তাহলে 61 মাইনাস 3, তাই তো? 58। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আরো তোমাদের যে সেটটা দিয়ে দিয়েছিলাম সেগুলো করেছিলে তো, না কিছু সেখানের মধ্যে কোনো ডাউট হয়েছে? কেউ করেছো? ওটা করেছি। স্যার বাকি আছে, কিছুটা করেছি। ঠিক আছে, বাকি ওটা আছে স্যার। কারেন্ট আচ্ছা অ্যাফেয়ার্সটা খানিকটা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, ওগুলো করে নেবে। ঠিক আছে, ওগুলো হচ্ছে তোমরা করবে। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমাদের হচ্ছে সলভ করে নেবো। ঠিক আছে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটা করে, এটা তো পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা যারা যারা আমাকে দিয়েছিলে তাদেরকে আমি দিয়ে দিয়েছি। আর যারা হচ্ছে আমাকে ওই তোমার সেটটা দিয়েছিলাম তাতেও 2-3 জন আমাকে পাঠিয়েছে, তো তাদেরকে আমি অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা করে পাঠিয়ে দেবে, আমি অ্যান্সার গুলো পাঠিয়ে দেবো। তারপর যদি কোনো ডাউট হয় আমি জিজ্ঞেস করে নেবো।